তারপরে এইটা কে পড়বে? উদ্ভাবকের জৈবিক কারণ। জেমি পড়ো এখন। কি সুভা না কে জানে আসছিল, চলে গেছে। জীববৈচিত্র্যের উদ্ভবের জৈবিক কারণ। যেকোনো প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্যগুলো হাজার হাজার বছরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হতে থাকে। একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। হ্যাঁ, অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অভিযোজন। জীবের এক দাঁড়াও এক সেকেন্ড। অভি হ্যাঁ, আচ্ছা। কার ইয়া থেকে জানি ইকো হইতেছে। আচ্ছা, অভিযোজন যে জিনিসটা, অভিযোজন কাকে বলে জানো? অভিযোজন জি স্যার। বলো তো কি অভিযোজন? একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন। হ্যাঁ, অভিযোজন হচ্ছে পরিবর্তন করে। পরিবর্তন, দ্বারাও ঠিক করে লিখি। অভিযোজন হচ্ছে পরিবর্তন করে। ঠিক আছে, কি পরিবর্তন করে? পদ্ধতি তার, ও কৌশল। হ্যাঁ, কৌশল পরিবর্তন করে, তার দৈহিক গঠন পরিবর্তন করে, তাই না? তো জি এই যে স্যার। এখানে দেখো, এই যে ভাল্লুকটা দেখতেছো, ভাল্লুকটা দেখে কি মনে হইতেছে বলো তো? এর গায়ে অনেক লোম আছে না? জি স্যার। জি স্যার। কেন এই লোমগুলা কেন, এত বেশি লোম কেন ওর? স্যার হচ্ছে বরফে টিকে থাকার জন্য এদের হ্যাঁ, চামড়াটা অনেক শক্ত এবং অনেক লোম হয়, পশম দ্বারা হ্যাঁ, আবৃত। হ্যাঁ। তো নর্মালি যদি ভাল্লুক দেখো এত লোম কিন্তু হয় না, কিন্তু বরফের যে ভাল্লুকগুলো আছে ওইগুলা লোম হয়। ওরা ওই কৌশলটা শিখছে যে হচ্ছে এরকম যদি সময় আসে তাইলে হচ্ছে আমাদের লোম রাখতে হবে, নাইলে কি হবে, আমরা ঠান্ডায় মরে যাব। ওই যে অভিযোজন করার ক্ষমতাটা, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য নিজের দৈহিক পরিবর্তন করে বা কৌশল পরিবর্তন করে ওই পরিবেশের অনুকূলে যাওয়ার পদ্ধতি হচ্ছে কি? অভিযোজন করার ক্ষমতা। বুঝতে পারছো? জি স্যার। এখন বলে যে মানুষের নাকি হচ্ছে লেজ ছিল আগে, বুঝছো? শুনছো এই কথা? জি স্যার। 2023 সালের হচ্ছে ক্লাস 7 এর অনুসন্ধানী ইতিহাস বইটাতে দেওয়া ছিল হ্যাঁ, তো বানর ওইখানে থেকে সৃষ্ট। বলছে যে মানুষের নাকি লেজ ছিল আগে। এখন লেজ তাইলে এখন কই গেছে লেজটা? পরে বিজ্ঞানীরা, কিছু বিজ্ঞানী বলল যে আমরা যদি দেহের কোনো একটা অংশ ব্যবহার না করি তাইলে অনেক দিন যাইতে যাইতে ওই অংশটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এটা হচ্ছে একজন বিজ্ঞানী, ডারউইনের মতবাদ বলে এটারে, উনি বলছিল যে এরকম এরকম যদি লেজটারে আমরা হচ্ছে ব্যবহার করতাম না, যার কারণে একটা সময় পর লেজ আমাদের মধ্যে থেকে কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই যে মানুষের যে লেজ থাকে না, বাদরের যে লেজ থাকে না, ওই লেজের অংশ কিছু আছে, ওইটাকে কক্কাস বলা হয়, কক্কাস। হ্যাঁ, ওইটা হচ্ছে লেজের অংশটা, এই যে এরকম একটা অংশ থাকে মেরুদণ্ডের পরে আর কি। এই যে ধরো এইটা হচ্ছে তোমার মেরুদণ্ডটা, মেরুদণ্ডের পরে এরকম একটা অংশ থাকে, এটা কক্কাস বলা হয়। ওই জিনিসটা বলা হয় লেজ বিলুপ্ত হয়ে কক্কাস গঠন করছে। তো এইটা হইতে পারে একটা অভিযোজন যে হচ্ছে ব্যবহার না করতে করতে তোমার বিলুপ্ত হয়ে গেছে। আবার বলে যে এটা কি হচ্ছে সত্যি হয়? সত্যি মানুষের হয় কি নাকি সত্যি এটা তো লেজ আমরা ছিল? জানি না, জানি না আমরা। বিজ্ঞানীরা যা বলে তাই। তুমি তো এখন এক্সপেরিমেন্ট করতে যাবা না, আর তোমার কাছে এত ক্যাপাসিটি নাই যে তুমি একটা এক্সপেরিমেন্ট চালাইবা। তুমি কার থেকে ইনফরমেশন নিবা? নেট থেকে নিবা। তো নেটে তো আগেই যা আছে তাই তুমি নিবা, তাই না? এখন জি যেটা স্যার। বলতেছি, তো এখন বলছে যে এই যে শীতকালে হচ্ছে ভাল্লুকের হচ্ছে ইয়া তৈরি হয়, যে পশম বা হচ্ছে লোম তৈরি হয়, যার কারণে হচ্ছে শীতকালে সে হচ্ছে কি করে, যে ঠান্ডা থেকে বাঁচতে পারে। তারপর দেখবা আরো কিছু কিছু উদাহরণ, যেমন ওই যে ইয়ে দেখছো পিপিলিকা বা পিপিলিকার পাখা গজায় না মাঝে মাঝে, তো ওইটাও হচ্ছে ওরা অভিযোজিত পিঁপড়া। হয়, এ প্রতিকূল পরিবেশ আসলে অভিযোজিত হয়। তারপর এরকম আরো এক্সাম্পল আছে, যেমন ওই যে কিছু গাছপালা আছে যেগুলো হচ্ছে কি করে,
প্রতিকূল পরিবেশ আসলে ওই জাইগোট ফর্ম করে করে হচ্ছে ওই জাইগোটটা মানে হচ্ছে একটা ইয়ার মতো আর কি, গাছের চারার মতো জাইগোট ফর্ম করে ওই জাইগোটটা ফেলে দেয়, যাতে হচ্ছে ওই জাইগোটটা পরে হচ্ছে গাছ হয়ে ও আবার হচ্ছে জন্মগ্রহণ করতে পারে। তো এরকম অনেক পদ্ধতি আছে যেগুলো হচ্ছে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য জীবরা নিজেদের মধ্যে কি করে ওই কৌশলটা শিখে ফেলে, ফেলে অভিযোজিত হয়ে যায়। যেমন ধরো ধরো তুমি হচ্ছে বাংলাদেশে থাকো, তাই না? এখন তুমি হচ্ছে কি থাকো, নাতিশীতোষ্ণ এলাকায় থাকো। ধরো ইয়া থেকে একজন আসছে, সৌদি আরব থেকে একজন, গরমের মরুভূমি থেকে হচ্ছে একজন লোক আসছে বাংলাদেশে। ওইখানে সবসময় তাপমাত্রা 50-60 এরকম থাকে। এখন বাংলাদেশে যখন আসবে, বাংলাদেশের তাপমাত্রা কত, 40, তাই না? তো 40 ডিগ্রি সেলসিয়াস যখন সে 35-এর উপরে। আচ্ছা ধরো 35+, তো 35+, তো ওই তাপমাত্রা থেকে যখন সে এই তাপমাত্রায় আসবে তার কাছে কি মনে হবে? কিছুই মনে হবে না, এটা নর্মাল টেম্পারেচার। বাট তুমি যখন ওইখানে যাবা তখন কি মনে হবে? গা হাত পা জ্বলে যাবে এমন মনে হবে না? বাট কিছুদিন থাকার জি পর স্যার। তুমি ওই টেম্পারেচারটা তোমার হচ্ছে ভিতরে অ্যাডাপ্ট করে নিবা, অভিযোজিত করে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ায় কিভাবে চলা যায় ওইটা তুমি শিখে যাবা। ধরো বাসার একটা বিড়াল আর জঙ্গলের একটা বিড়াল কি সেম? পার্থক্য নো কোথায়? স্যার। ওইটা অভিযোজিত হয়ে জঙ্গলের পরিবেশের সাথে খাপ খাওয়াইয়া কিভাবে চলতে হয় তা শিখে গেছে। বাট বাসার বিড়ালটা হচ্ছে দরকার হয় না এই কারণে শিখে নাই। তো অভিযোজন ক্ষমতা হচ্ছে এরকম যে হচ্ছে আমি কোনো একটা প্রতিকূল পরিবেশে গেছি, গিয়ে ওইখানে আমি ওই পরিবেশের সাথে খাপ খাওয়াইয়া নিব নিজেরে। খাপ খাওয়াই নেওয়ার যে পদ্ধতি বা কৌশল, ওইটাই হচ্ছে অভিযোজন। তারপর পড়ো জেমি। স্যার জেমি চলে গেছে। আচ্ছা তুমি পড়ো। কই গেছে ওরা? ওদের কি নেটে সমস্যা নাকি? বুঝলাম না। জানি না স্যার। আচ্ছা। অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই হ্যাঁ জীবের পড়ো এক প্রজন্ম থেকে পড়ো অপরদিকে পড়ো। নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম যাবার সময় কিছু পরিবর্তন ঘটে, যে কারণে আমরা দেখতে হুবহু আমাদের মা বাবার মতো না হয়ে একটু হলেও আলাদা হই। যমজ না হলে ভাই বোনদের চেহারাও হুবহু একই হয় না, যদিও হ্যাঁ তারা একই বাবা মায়ের সন্তান। হ্যাঁ, এখন এটা কেন হয় এটা কি জানো? সে জিনের কারণে। হ্যাঁ জিন। জিনের কারণে। এখন জিন কই থেকে আসছে? তোমার দাদার জিন কই থেকে আসছে? তোমার দাদার বাবের বাপ থেকে। তোমার দাদার বাবার বাবার জিন কই থেকে আসছে? ওনার বাবার থেকে। So, ওই যে একজনের পরে যে একজন জিন পাইতেছে, কিছু বৈশিষ্ট্য পরিবর্তন হইতেছে, তাই না? জি স্যার। ধরো হচ্ছে তোমার বাবা বা হচ্ছে তোমার নানা আর হচ্ছে তোমার ধরো নানি, তো দুইজন তো দুইটা ফ্যামিলি থেকে আসছে, তাই না? দুইটা জি ফ্যামিলির স্যার। জিনগত বৈশিষ্ট্য আলাদা। এখন ওনাদের যে সন্তানটা হবে ওইটা ওই দুইটা বৈশিষ্ট্য নিয়ে নতুন আর একটা বৈশিষ্ট্যের হয়ে যায়, দুইটা মিক্স আপ করে। ধরো নাকটা হইছে মার মতো, পা হইছে বাবার মতো, তারপর হচ্ছে চেহারা হইছে আবার নানার মতো, হাত পা হইছে আবার দাদার মতো। তো সবগুলা বৈশিষ্ট্য আইসা নতুন আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেছে। তো এই যে পরিবর্তন হইতে থাকে। হ্যাঁ, এখন যমজের ব্যাপারটা আসি। যমজের কখন যখন হয় তখন দুইজন একসাথে হয়। তো যেই বৈশিষ্ট্যগুলা পায় ওরা সিমিলার টাইপ বৈশিষ্ট্য পায়, কারণ একই সময় ওরা কি করছে, গ্রোথ হয়েছে। এই কারণে হচ্ছে যমজ দেখতে প্রায় একই রকম হয় মাঝে মাঝে। বাট সব সময় যে একরকম হয় এমন না, কোনো কোনো যমজ আছে দুই রকমও হয়। তো এইখানে বলছে যে পরিবর্তন হয়ে যায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। কেন পরিবর্তন হয় এবার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, পরীক্ষার খাতায় কিন্তু এগুলা আরেকটু গুছাইয়া লিখে দিয়ে আসতে হবে। তোমাদের রিয়েল টাইমে ইয়া থাকবে, মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে হচ্ছে দিবে কোশ্চেন গুলা। পরীক্ষা তো দিছো, বোঝার কথা। জি স্যার। হ্যাঁ তারপর পড়ো। উম, মা বাবা থেকে সন্তান এই এক প্রজন্মের চেহারার এই পার্থক্য খুব ছোট পরিবর্তন, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ছোট পরিবর্তনগুলো ঘটতে ঘটতে এক পর্যায়ে এমন বৈশিষ্ট্যে নতুন জীব দেখা দেয় যা তার আদি পূর্বপুরুষ থেকে অনেক আলাদা।
একইভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন। হ্যাঁ, বিবর- এখন বিবর্তন জিনিসটা কি? কই যেন বিবর্তন পাইছো? যে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন। হ্যাঁ, জীবগুলো, যেসব জীব সময়ের সঙ্গে বিবর্তিত অভিযোজিত হয় একে অপর থেকে, এটাই কি এতটাই আলাদা হয়ে যায় যে সেগুলো আর একে অপরের সঙ্গে প্রজননের অংশ নিতে পারে না। তো জীবের প্রজাতি যদি সেম না হয়, ওরা প্রজননে অংশ নিতে পারে না। বুঝতে পারছো? ওইটা হচ্ছে হিসাব। যেমন ধরো প্রজাতি সেম, ধরো হচ্ছে আগে যেটা নেকড়ে ছিল, নেকড়ে চিনো? নেকড়ে, জি স্যার। হায়না, তারপর নেকড়ে, বাঘ, তারপর হচ্ছে খুবই এরকম হিংস্র। আছে বাঘ। তো নেকড়ে এক সময় ছিল, এটা পরিবর্তন হয়ে ধরো হচ্ছে বাঘ হয়ে গেছে। হ্যাঁ, তো ওই যে নেকড়ে আর বাঘের ভিতরে কিন্তু এখন আর প্রজনন সম্ভব না, কারণ ওরা এতটাই পরিবর্তন হয়ে গেছে। ওদের জন্য আলাদা নতুন প্রজাতি তৈরি করা লাগছে, যে নেকড়ে একটা প্রজাতিতে থাকবে, বাঘ আরেকটা প্রজাতিতে থাকবে। এরকম হইতে পারে তোমার ইয়ার ক্ষেত্রে। আহ কি আদি এক্সাম্পল দেওয়া যায়? পূর্বপুরুষ এবং আমাদের মধ্যে। হ্যাঁ, ওইটাও বলা যায় যে আগের মানুষগুলা হচ্ছে অনেক বড় ছিল, তারপর ওদের বলা হতো নাকি হচ্ছে লেজ ছিল। হ্যাঁ, আর এখন আমাদের হচ্ছে অনেক ছোট খাটো হয়ে গেছি, লেজও নাই আমাদের, তো ওইটা হচ্ছে আলাদা হিসাব। বানরের কতগুলো প্রজাতি দেখো না, একটা সাদা, জি স্যার। একটা কালো, একটা মুখ পোড়া, আরেকটা লেজ বড়। স্যার, হ্যাঁ। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে প্রজাতি, সবগুলার কিন্তু বানরই বলা হয়, কিন্তু এদের মধ্যে আবার বৈচিত্র্য আছে। হ্যাঁ? তারপর কুকুরেরও অনেক প্রজাতি আছে, পার্সিয়ান ডগ বলে, তারপর আরো কি কি আছে না, ওইগুলো হচ্ছে কুকুরের প্রজাতি আছে। তো ওই কুকুরগুলো প্রজাতি যদি আলাদা হয়ে যায়, ওদের মধ্যে প্রজনন করা সম্ভব না। এগুলো হচ্ছে ওভারঅল হিসাবটা। তো প্রজাতি যখন হচ্ছে বেশি বিবর্তিত হয়ে যায়, অভিযোজন করতে করতে যখন তারা নিজেদের পরিবর্তন করে ফেলে, তখন এটাকে কি বলে? বিবর্তন বলে। বুঝতে পারছো? বিবর্তন জি কাকে স্যার। বলে? তো স্যার, বিবর্তন কাকে বলে? বিবর্তনটা একটু উপরে। হ্যাঁ, দেখছি আমি, এই যে বিবর্তন বলা হয় দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া, ওইটারে বলে বিবর্তন। বলে যে মানুষ একটা বিবর্তিত প্রাণী, মানুষের পূর্বপুরুষ ছিল বানর, এখন সে মানুষ হয়ে গেছে। জানি না কতটা সত্য, বাট হচ্ছে এটা বলে আর কি সায়েন্টিস্ট। ঠিক আছে, এখন কি কি আছে? চাপটা তো ভালোই বড়। একটু তাড়াতাড়ি পড়ালেখা করতে হবে এখন। বৈচিত্র্য স্বরূপ, এই জেমি পড়ো এটা, এটা চিনো? এটা জি স্যার। জি স্যার। কি বলে? এটাকে নাম কি এটার? উট। উট। আচ্ছা, এটারে আরেকটা নামে বলা হয় মরুভূমির জাহাজ বলা হয় উঠকে, জানো? জি স্যার। আচ্ছা, পড়ো। জীব বৈচিত্র্যের স্বরূপ, দীর্ঘ সময় ধরে ছোট ছোট পরিবর্তন ঘটতে ঘটতে বিভিন্ন জীবের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য কিভাবে গড়ে ওঠে আর তা থেকে কিভাবে আলাদা আলাদা প্রজাতির উৎপত্তি হয় তা তো জানলে। এখন একটু ভেবে দেখো, সব জীব কি সব অঞ্চলে টিকে থাকতে পারে? শীতের দেশের পেঙ্গুইন কি আমাদের দেশের গরমে টিকে থাকতে পারবে? আমাদের মরু দেশের উট কি কখনো বরফে ঢাকা মেরু অঞ্চলের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে? নিশ্চয়ই না। তার মানে কি দাঁড়ালো? প্রতিটি প্রাণীর কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে যা তাকে তার নির্দিষ্ট পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করে। আর যেসব প্রাণীর বৈশিষ্ট্য সেই নির্দিষ্ট পরিবেশের সাথে খাপ খাওয়ানোর উপযোগী নয়, সেই প্রাণীরা সময়ের সাথে ওই অঞ্চল থেকে হারিয়ে যায়। এখন ভেবে দেখো তো, কোন ধরনের পরিবেশে কোন ধরনের জীব টিকে থাকে? পানির নিচে টিকে থাকে যেসব প্রাণী, তাদের অবশ্যই আম, পানিতে নিঃশ্বাস নেবার কায়দা জানা থাকতে হবে, কিংবা অনেক লম্বা সময় ধরে দম ধরে রাখার দক্ষতা থাকতে হবে। আবার আবার ঘন অন- আবার ঘন জঙ্গলে টিকে থাকতে হলে কোনো জীবের সেই
সেই পরিবেশে উপযোগী অন্য ধরনের দক্ষতা জানা থাকতে হবে। এরকম প্রতিটি এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী সেখানকার উদ্ভিদ বা প্রাণীরা অভিযোজিত হয়। তোমার এলাকায় বিভিন্ন জীবের আচ্ছা, কথা হ্যাঁ, চিন্তা করে দেখো, বলো কে তোমার মনে হয় অভিযোজিত হয়ে গেছে? তোমার এলাকার একটা প্রাণীর নাম বলো যেটা হচ্ছে অভিযোজন হয়ে গেছে, হয়ে তোমার এলাকায় টিকে আছে, বলতে পারবা? যেমন ধরো তুমি কুকুর। হচ্ছে, হ্যাঁ, কুকুর বিড়াল এগুলা, কুকুর ধরো তুমি, বা বিড়াল একটা হচ্ছে তুমি নিয়ে আসছো, ঠিক আছে, এনে অনেক আদর যত্ন করে হচ্ছে এটারে লালন পালন করতেছো। হঠাৎ করে একদিন বিড়াল তোমার মাছের পিস খেয়ে ফেলছে। এখন তোমার হয়েছে রাগ, রাগ করে তুমি এটাকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসছো। এখন ও তো শিকারও করতে পারে না, ঠিক না? এখন ও খাবে কি? একটা সময় দেখবে যে খাবারের অভাবে সে যখন হচ্ছে মারা যাইতেছে বা খিদার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, তখন সে শিকার করা শুরু করবে। বুঝতে পারছো? জঙ্গলের যে বিড়াল গুলা থাকে এগুলো জি স্যার। ইঁদুর টিঁদুর শিকার করে খায়। বা তোমার বাসার যে বিড়াল ওই তো তুমি একদম হাতে তুলে নিয়ে খাইয়ে দাও, তাই না? তো ওই যে তার মধ্যে একটা পরিবর্তন আসছে, শিকার করার যে একটা কি করছে অভিজ্ঞতা সে অর্জন করছে, বা কৌশল অর্জন করছে, ওইটাই তার অভিযোজন ক্ষমতা। বুঝতে পারছো? তো এইটা একটা এক্সাম্পল দিতে পারো তোমরা। হ্যাঁ, সুভা কি জয়েন করেছো? সুভা, জি স্যার। কোথায় হারিয়ে গিয়েছিলে? স্যার আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, এই যে এগুলা কিন্তু পড়া হয়ে গেছে তুমি, এই যে আবার হচ্ছে লাস্টের দিকে একটু রিক্যাপ দেবো যে জীবের বৈচিত্র্য কি, এগুলো আমরা পড়ছি, কতটা জীব থাকে, তারপর অভিযোজন ক্ষমতা কি, নতুন বৈশিষ্ট্য অর্জন করাকে অভিযোজন ক্ষমতা বলে। তারপর হচ্ছে জীব বৈচিত্র্যের স্বরূপ, এটা হচ্ছে পড়তেছি আমরা। জীব বৈচিত্র্যের স্বরূপ বলতে বোঝায় কি, একটা জীব প্রতিকূল পরিবেশে বা অন্য একটা ডিফারেন্ট পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যেই হচ্ছে দক্ষতাগুলো অর্জন করে তাকেই বলা হয় কি, অভিযোজিত প্রাণী। বলে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি অভিযোজিত প্রাণী। কেন বলতো? পানি, তারপর হচ্ছে স্থল, আকাশ, মহাকাশ, সব জায়গায় মানুষ থাকতেছে, তাই না? তো মানুষের যদি ওই অভিযোজন ক্ষমতা না থাকতো তাহলে কি মানুষ এত জায়গায় টিকতে পারতো? আর অন্য কি কোনো প্রাণী কি নো দেখছো যে স্যার। মহাকাশে যে বাস করতেছে? বা হচ্ছে ডাঙ্গার পানি গরুর কি দেখছো কখনো পানির নিচে বাস করতে? বা হচ্ছে মাছরে কখনো হচ্ছে না ডাঙ্গায় স্যার। বাস করতে? হয় না। কিন্তু মানুষ সব জায়গায় বসবাস করতেছে, তাই না? তো মানুষ হচ্ছে সবচেয়ে বেশি অভিযোজিত প্রাণী, যে হচ্ছে এখন পর্যন্ত টিকে আছে। ওকে, তারপরে এই যে সুবা পড়ো এখান থেকে একটু। সুবাকে শুনতে পাচ্ছ? হ্যালো সুভা। হ্যাঁ, জুয়াইরা পড়ো, জুয়াইরিয়া পড়ো। কোনো নির্দিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্যের সাথে খাপ খাইয়ে যে সকল জীব টিকে থাকে ও বংশবৃদ্ধি করে সে জীবগোষ্ঠী এবং তার পরিবেশের অজীব উপাদানসমূহ মিলে যে সিস্টেম তৈরি হয় তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। হুম। এই বাস্তুতন্ত্রকে বায়োমও বলা হয়ে থাকে। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র বা বায়োম গড়ে ওঠে। বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের এসব বায়োমকে মোটা দাগে 5টি ভাগে ভাগ করা হয়। যেমন জলজ, তৃণভূমি, বন বন মরুভূমি এবং তুন্দ্রা। এই বায়োমগুলোর কয়েকটিকে আবার আরো হ্যাঁ, কয়েকটি তুন্দ্রা মানে নির্দিষ্ট কি বলতো? ভাগে ভাগ করা তুন্দ্রা হয়। তুন্দ্রা হচ্ছে শীত প্রধান, মানে শীতের তুষার পরে অঞ্চলগুলা। যেখানে তুষার, হ্যাঁ, তুষার চিনো? জি স্যার। বরফ আর তুষারের মধ্যে পার্থক্য কি বলতো? স্যার বরফ তো জমে থাকে কিন্তু তুষার বৃষ্টির মতো পড়ে। হ্যাঁ, তুষার হচ্ছে পানি জমে তোমার
ইনস্ট্যান্টলি যেটা হয় আর কি, ছোট ছোট। আর বরফ হচ্ছে একদম সলিড স্টেজে যেটা চলে যায়। বরফ দিয়ে যদি তোমার ঢিল মারে কেউ, তুমি বিশাল ব্যথা পাইবা। তুষার দিয়ে যদি ঢিল মারে, তুষারটা ভেঙে যায়। বুঝতে পারছো? ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে যে জি স্যার। বাস্তুতন্ত্র জিনিসটা ইম্পর্টেন্ট। ইকোসিস্টেম, ইকোসিস্টেম কি জানো তোমরা? বলো তো, জলজ ইকোসিস্টেমের একজন উদাহরণ দাও তো। প্রথম শ্রেণীর খাদককে, দ্বিতীয় শ্রেণীর খাদককে, তৃতীয় শ্রেণীর খাদককে, জলজ বাস্তুতন্ত্রের। নীলতিমি। প্রথমে আছে নীলতিমি। নীলতিমি হচ্ছে ছোট ছোট মাছগুলাকে খায়। ছোট মাছ কারে খায়? প্রথম শ্রেণীর খাদককে। আর হচ্ছে এখানে আরেকটা উৎপাদককে, উৎপাদককে বলো। নীলতিমি বাদ দাও, তোমার পাশে যে পুকুর আছে, পুকুরের বাস্তুতন্ত্র বলো, জলজ বাস্তুতন্ত্র। উৎপাদককে এখানে ওই যে জু প্লাঙ্কটন থাকে না, জি স্যার। প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, তারপর ফাইটো প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন, এগুলা হচ্ছে তোমার উৎপাদক। কিছু ঘাস আছে, ঘাস, এগুলা হচ্ছে তোমার উৎপাদক। উৎপাদক কি জিনিস আমরা জানি? যেগুলো সরাসরি সূর্য থেকে খাবার তৈরি করতে পারে। ওকে, এগুলো লিখে নিতে পারো চাইলে। উৎপাদক হচ্ছে সরাসরি সূর্য থেকে খাবার তৈরি করতে পারে, তাদেরকে উৎপাদক বলে। এখন উৎপাদকরে যে খায়, সে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তো উৎপাদকরে জুই প্লাঙ্কটন, প্লাঙ্কটন এগুলোরে কে খাবে? ছোট মাছ খাবে, তাই না? ছোট মাছ জি স্যার। এগুলা হচ্ছে খাবে। তো ছোট মাছ হচ্ছে এখানে প্রথম শ্রেণীর খাদক। এখন ছোট মাছরে কে খাবে? আর একটু বড় যে মাছটা, তাই না? তার মানে ছোট জি মাছরে স্যার। খাবে কে? বড় মাছ। বড় মাছ, এটা হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। বড় যে মাছটা আছে ওইটারে তোমার ঈগল ধইরা নিয়ে খাইয়া ফেলছে, বা হচ্ছে বক পাখি ধইরা খাইয়া ফেলছে, তখন বক পাখি কি হবে বলো? তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদক। তো এই জিনিসটা কি ক্লিয়ার? লিখছো সবাই খাতায়? এগুলাই কিন্তু রিয়েল টাইম এক্সপেরিমেন্ট বা হচ্ছে তোমাদের কোশ্চেনে আসবে। তো তোমার বাসার পাশে একটা পুকুর আছে, পুকুরে হচ্ছে বাস্তুতন্ত্রটা লিখো, ইকোসিস্টেম লিখো। তো কি কি দিবা তুমি ফার্স্টে? ফার্স্টে দিবা উৎপাদককে, তারপর দিবা কি প্রথম শ্রেণীর খাদককে, তারপরে দিবা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর খাদককে, তারপর তৃতীয় শ্রেণীর খাদককে। ওকে, এই পুকুরের বাস্তুতন্ত্র। ফার্স্টে হচ্ছে উৎপাদক, তারপর কে? প্রথম শ্রেণীর খাদক, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপরে কে? তৃতীয় শ্রেণীর খাদক, তাই না? উৎপাদকটা কে বলতো? ঘাস, তারপর যে জু প্লাঙ্কটন, তারপর হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন। হ্যাঁ, তারপর ছোট মাছ, ছোট মাছ কে কে আছে? যেমন মলা, ঢেলা, এগুলা, এগুলা মাছ। তো দ্বিতীয় শ্রেণীর খাদক কে? বড় মাছ। বড় মাছটা কে খাবে? ঈগল। বক পাখি, ঈগল এগুলো খেয়ে ফেলবে। তো এইটা হচ্ছে তোমার একটা পুকুরের বাস্তুতন্ত্রের অবস্থা। ওকে, ক্লিয়ার সবাই বাস্তুতন্ত্র নিয়ে? জি স্যার। এখন তোমাদের বইয়ে দেখবে তৃণভূমি একটা বাস্তুতন্ত্র আছে, তৃণভূমি। আরেকটা আছে বনভূমি। তো তৃণভূমিটা আমরা দেখি, তৃণভূমিতে কে থাকবে? ঘাস থাকবে, তাই না? জি স্যার। ঘাসে কে খাবে? ঘাস ফড়িং খাবে, ঠিক না? ঘাস ফড়িং রে কে খায় বলো? পাখি। ব্যাং খায় না ব্যাং। ঘাস ফড়িং? হ্যাঁ, ব্যাং খায়। ব্যাং রে কে খায় আবার? ঈগল পাখি। সাপ বা সাপ ঈগল পাখি। খায়। হ্যাঁ, সাপ বা ঈগল এগুলা খায়, ঈগল, ঈগল তো আবার, ঈগল আবার সাপরেও খায়। তো এইখানে দেখো, এইটা কে? উৎপাদক, তাই না? জি স্যার। দেখতেছো আমার বোর্ড, দেখতেছো? জি স্যার। জি স্যার। এটা প্রথম শ্রেণীর খাদক, এটা দ্বিতীয় শ্রেণীর খাদক, এটা তৃতীয় শ্রেণীর খাদক, আবার এইটা তৃতীয় শ্রেণী বা সর্বোচ্চ শ্রেণীর খাদক বলা হয় এটারে। কারণ এটা কি? সব খায়, ব্যাঙও খায়, ঘাস ফড়িংও খায়, সাপও খায়, সব খায়। এই কারণে এটা বলা হয় সর্বোচ্চ শ্রেণীর খাদক। এটা হচ্ছে তোমার একটা তৃণভূমি।
তৃণভূমির হচ্ছে বাস্তুতন্ত্র। ঘাস আবার সূর্যের আলো থেকে খাদ্য পায়। হ্যাঁ হ্যাঁ, ঘাস আবার সূর্যের আলো থেকে পায় খাদ্য, এটা সূর্য। তো ঘাস হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাকে উৎপাদক বলে। যে নিজের খাদ্য নিজে তৈরি করে, এটা লিখে নাও, নিজের খাদ্য নিজে তৈরি করে তাকে উৎপাদক বলে। আর বাকিগুলা সব খাদক, এগুলা খাদক, এগুলা অন্যেরে খায়, নিজের খাদ্য নিজে তৈরি তো করেই না, উল্টা অন্যেরে খেয়ে বাঁচে আর কি। আমরাও খাদক। তারপরে আসে এবার বনভূমি। বনভূমির বলো, সুন্দরবনেরটা বলো কেউ, সুন্দরবনের বাস্তুতন্ত্র বলো, পারবা কেউ? চেষ্টা করো, সুন্দরবনের বাস্তুতন্ত্র বলো। জেমি বলো, সুভা বলো। স্যার যে কোনো হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলবো, হ্যাঁ বলো। ঘাস ঘাসকে কোনো ছোট পোকামাকড় খায়, ছোট পোকামাকড়কে কোনো একটা বড় প্রাণী খায়, যেমন বনভূমি, হইতে তুমি পারে সুন্দরবনে মানে আছো। ঘাস খাবে ও হচ্ছে তোমার হরিণ। ও সরি স্যার, হরিণকে খাবে কে? বাঘ, বাঘ বাঘ বা বা সিংহ। হ্যাঁ, বাঘ খায়, বাঘ, বাঘ বা সিংহ আর কি, যাই হোক, সিংহ। ঠিক আছে। আবার সিংহরে আবার কে খায়, খায় কেউ? কোন কোন মানুষ খাইও ফেলে, সিংহ টিংহ ধইরা কাইটা কুইটা খায় ফেলে। তো ওইটা পরে হিসাব। তো এখানে প্রথম শ্রেণীর খাদকটা কে, আবার উৎপাদক কে এখানে? ঘাস, ঘাস। দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণীর খাদক কে? হরিণ, হরিণ, দ্বিতীয় শ্রেণীর খাদক কে, বা সর্বোচ্চ শ্রেণীর বাঘ খাদক কে বা এখানে? সিংহ। বাঘ সিংহ, বা বাঘ সিংহ। বাঘ হ্যাঁ। তো এগুলা হচ্ছে একটা সুন্দরবনের বাস্তুতন্ত্র। যদি আসে যে এরকম এরকম একটা বন আছে, এইগুলা জীব আছে, এখানে খাদ্য শৃঙ্খলটা বানাও, তখন তোমরা এটা আইকা দিয়ে আসবা, ঠিক আছে? মনে থাকবে। এইবার আসো তুমি ওই যে তন্দ্রা বা হচ্ছে তুষার এলাকায়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার তুন্দ্রা। তুন্দ্রা বাস্তুতন্ত্র বলো, এটা কে বলবা? কি কি থাকে এখানে? গাছ থাকে, হ্যাঁ, গাছ বা ঘাস টাস থাকে। তারপর আর কি থাকে বলো তো? গাছ টাছ খায় কে? ওই অঞ্চলে ইঁদুর বাস টিঁদুর করা থাকে না, পাখি। খরগোশ খরগোশ ইঁদুর, তাই না? খরগোশ জি থাকে স্যার। কিন্তু ওই বরফ এলাকায়, খরগোশ টরগোশ এগুলো থাকে। খরগোশ থাকে বা হচ্ছে আর কি থাকে, ইঁদুরও থাকে কিন্তু। এগুলা থাকে, যা আমি লিখলাম, ইঁদুর, খরগোশ। তারপরে থাকে ভাল্লুক থাকে, ভাল্লুক থাকে, শিয়ালও থাকে, শিয়াল থাকে। তারপর আর কি থাকে স্যার তুষার এলাকায়? পেঙ্গুইন থাকে। হ্যাঁ, পেঙ্গুইন, ধরো পেঙ্গুইন। পেঙ্গুইন থাকে। তো এগুলো দিয়ে একটা বাস্তুতন্ত্র তৈরি করো তো। আবার মাছও থাকে, বরফে কিন্তু মাছ থাকে। এগুলো দিয়ে একটা বাস্তুতন্ত্র তৈরি করো। ধরো মাছরে খায় হচ্ছে কে, পেঙ্গুইন, তাই না? জি স্যার। পেঙ্গুইনটা আবার কে খাইয়ে ফেলে? ধরো ভাল্লুকে ধরে খাইয়ে শিয়াল, ফেললো, শিয়াল শিয়াল বা ভালুক। ভাল্লুক। হ্যাঁ, শিয়াল ভাল্লুক এগুলো ধরে খায়। তো এটা হচ্ছে তোমার, তারপর মাছ আবার কাকে খায়? জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এগুলা খায়, তাই না? ঘাস ঘাস টাস গুলাকে। খায়, ঘাস খায়। তো এটা হচ্ছে তোমার উৎপাদক। এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। তো এরকম ভাবে তৈরি করে দিয়ে আসতে হবে যদি এখান থেকে কোশ্চেন করে। ওকে। এত কোশ্চেন সহজ হবে না মনে হয়। তারপর এই যে শীত প্রধান অঞ্চল এগুলা। ওকে, সো এখন আমরা ম্যাপটা দেখি একটু। এই যে দেখো, এই ম্যাপ চিনো এটা? বাংলাদেশ কই আছে বলো তো? এই যে দেখো বাংলাদেশ কই।
আর জুম হয় না। এই যে এইখানে বাংলাদেশ আছে, বুঝতে পারছো? এখন দেখো, আমার কথা শোনা যায় না জেমি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো এই কালারটা দেখতেছো প্রথম উপরে, ক্রান্তীয় ঘন বর্ষণ বন, যদি কি বুঝায়? ক্রান্তীয় এলাকা এবং কি ঘন বন আছে, এই যে এই এরিয়া গুলা, ঠিক আছে? এই সাদা জায়গাটা কি? বরফ, তাই না? বরফ এলাকা। এটাকে বলা হয় অ্যান্টার্কটিকা মহাদেশ। এটাতে পুরোটাতে বরফ থাকে, এই যে এই পোর্শনটা, এটা দক্ষিণ গোলার্ধে থাকে। এই যে দেখো, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। ম্যাপ পড়তে পারো? ইস্ট ওয়েস্ট এগুলো তো জানো। এটা পূর্ব আর কি, এটা পূর্ব। আর তোমার উপরের দিকটা থাকে হচ্ছে উত্তর, নিচের দিকটা থাকে হচ্ছে কি দক্ষিণ। জানো এগুলা? জি স্যার। জি স্যার জানি। পশ্চিম। তো এই যে তারপর হলুদ কিছু অঞ্চল আছে, এগুলো হচ্ছে মরুভূমি। তারপর তুষার এলাকা, এই যে এগুলা হচ্ছে তুষার এলাকা, এই যে তুষার পড়ে। আর এগুলা হচ্ছে বরফ আবৃত, একদম বরফ পড়ে এগুলাতে। তারপরে হচ্ছে তৃণভূমি আছে কিছু, এই যে এগুলা হচ্ছে তৃণভূমি, এই যে এইখানে। তারপর এই যে এই এরিয়াটা, এগুলো হচ্ছে তৃণভূমি। মরুভূমি হচ্ছে সবচেয়ে হলুদ যেটা, এটা। তারপর মিঠা পানি আছে, এই যে দেখো মিঠা পানি কই আছে, এই যে এগুলা হচ্ছে মিঠা পানি। এছাড়া আছে আরো মিঠা পানি, আমরা যেগুলো খাই আর কি, ওইগুলো মিঠা পানি। আর এই যে সামুদ্রিক পানি মানে কি, লবণাক্ত পানি না? সমুদ্রের পানি লবণাক্ত জি হয়, স্যার। জানো? জি জি স্যার। জি স্যার। স্যার। ওকে, এইটা হচ্ছে আরেকটা, এই যে পৃথিবীটা। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে যে স্যার আগের হচ্ছে ম্যাপটাতে স্যার হ্যাঁ, হচ্ছে সাভান্না বা ট্রপিক্যাল তৃণভূমি, এটা মানে কি? সাভান্ন বা ট্রপিক্যাল, ট্রপিক্যাল মানে হচ্ছে ওইখানে তোমার মোটামুটি ইয়া পরিবেশ, গরম টরম পরিবেশ, বুঝছো? জি স্যার। ট্রপোস্ফিয়ার নামে শুনছো একটা জিনিস, ট্রপোস্ফিয়ার? জি স্যার, ট্রপোস্ফিয়ার শুনছিলাম। ওই শুনছো? স্যার ভুলে গেছি। বায়ুমণ্ডল চেনো? জি স্যার, বায়ুমণ্ডলের ইংরেজি তো হচ্ছে ইয়া। অ্যাটমসফিয়ার। জি স্যার। বায়ুমণ্ডল ইংরেজি হচ্ছে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের একটা লেয়ার আছে উপরে, ওইটারে বলা হয় ট্রপোস্ফিয়ার, টেট্রোস্ফিয়ার। এরকম অনেকগুলো লেয়ার আছে, ওইগুলো আরো উপরে ক্লাস উঠলে জানতে পারবা। সো এরা যেটা বলছো আর কি, সাবান্না বা হচ্ছে ট্রপিক্যাল তৃণভূমি, যেটা এটা হচ্ছে তোমার গ্রীষ্ম প্রধান দেশ যেগুলা। এবং সাবানা, সাবানা হচ্ছে একটা দেশের নাম। আফ্রিকা, এশিয়ার হচ্ছে কিছু অঞ্চল, দক্ষিণ আমেরিকা, হ্যাঁ, এগুলাকে বলা হয় তোমার ট্রপিক্যাল তৃণভূমি। বুঝতে পারছো? জি স্যার। তবে এখানে একটা জিনিস সুবিধার, যে হচ্ছে তোমার সাবান্না যে তৃণভূমি গুলো আছে, হ্যাঁ, ওইগুলাতে হচ্ছে তোমার গাছও থাকে ঘাসও থাকে, মরুভূমি না। বুঝতে পারছো? গরম আছে ঠিক আছে, বাট মরুভূমি না। যেমন বাংলাদেশে বলা হয় সাবান্না তৃণভূমি। এই যে বাংলাদেশের কালারটা দেখছো, এই যে এটা, জি এই যে স্যার। কালারটা কার সাথে ম্যাচ হয়? সাবান্না তৃণভূমির সাথে না? এই যে এরিয়াটা, এটা হচ্ছে সরি, ইন্ডিয়া আর কি, ইন্ডিয়া। ইন্ডিয়ার এই পোর্শনটাতে হচ্ছে বাংলাদেশ, এখানে। এই যে আমি নীল দাগ দিয়ে দিছি, যে এখানে নীল দাগটা কেটে দিই, এই যে এইখানে হচ্ছে, যে দেখতো আমার কি পয়েন্টটা দেখতে পাচ্তেছো, এই যে এইখানে জি স্যার। মাউস পয়েন্টটা, এই যে এইটা। তো এটা কি কালার দেখো তো, এটার কালারটা সাবান্না তৃণভূমি বা ট্রপিক্যাল অঞ্চলের কালারটা সেম না? জি স্যার। তো বাংলাদেশ জি হচ্ছে স্যার। তোমার একটা ট্রপিক্যাল তৃণভূমি, মানে হচ্ছে এখানে গরম আছে, গরম আছে ঠিক আছে, গ্রীষ্ম প্রধান দেশ, প্লাস হচ্ছে এখানে ঘাস আছে, গাছও আছে। নট লাইক মরুভূমি। মরুভূমি তো গাছপালা কিছু নাই, শুধু বালু আর বালু। বাট এখানে গাছপালা সবই আছে, বাট গরমও আছে। বুঝছো?
ওকে। তো এখানেও দেখবা পড়বা এই যে মরুভূমি এত শতাংশের কাছাকাছি হচ্ছে কি, দেখো পৃথিবীর মোট এলাকার মাত্র এত শতাংশের কাছে, অথচ পৃথিবীর মোট উদ্ভিদ ও মেরুদণ্ডী প্রাণীর প্রায় অর্ধেক প্রজাতি এই ছোট এলাকার বাসিন্দা। কোন এলাকার বাসিন্দা? এই যে এটা পড়ো শুভা, পড়ো এটা। আমরা প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টার একটু ভালো করে পড়বো। শুভা কি শুনতে পাচ্ছ? স্যার বলবো? হ্যাঁ পড়ো তাড়াতাড়ি। পৃথিবীর মোট উদ্ভিদ ও মেরুদণ্ডী প্রাণীর প্রায় অর্ধেক প্রজাতি এই ছোট্ট এলাকার বাসিন্দা। এদের বড় অংশই আবার এসব এলাকার স্থানীয় প্রজাতি, অর্থাৎ পৃথিবীতে আর কোথাও এদের দেখা যায় না। এই কারণে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এই জীববৈচিত্র্যে সমৃদ্ধ এলাকাগুলো সংরক্ষণ করা গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা এখনো বলা হয়নি, তা হলো বাংলাদেশের একটা অংশও এই জীববৈচিত্র্যের হটস্পটগুলোর মধ্যে চিহ্নিত হয়েছে। উপরের মানচিত্রে ইন্দো-বার্মা হটস্পটের অবস্থান খেয়াল করে দেখো। পৃথিবীর জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে আমাদের দেশের প্রকৃতিকে রক্ষা করাটা কতটা প্রয়োজন বুঝতে পারছো? স্যার হ্যাঁ পরের এটা পৃষ্ঠাও কি পড়বো? বুঝতে পারছো, কি বুঝতে পারছো আমাকে একটু বলো। আরেকজন বলো, জেমি বলো তো এখানে কি পড়ছে ও। স্যার এখানে বলছে যে একটা হটস্পটের কথা বলো, যে ইন্দো বার্মা হটস্পট। এখানে আমাদের পৃথিবীর প্রায় অনেক শতাংশ, মানে এখানে লেখা আছে আমাদের বইয়ে যে 2.5% কাছাকাছি মানুষই প্রায়, মানে মানুষ বা প্রজাতি, যে কোনো প্রজাতি এই জায়গায় বাস করে। হ্যাঁ তারপর? তারপর কি বলো? ইন্দো কি বলছে, এই যে জায়গাটার নাম কি আবার বলো তো। ইন্দো বার্মা হটস্পট। ইন্দো-বার্মা হ্যাঁ হটস্পট। ইন্দো বর্মা হটস্পট, আগে নাম শুনছো ইন্দো বর্মা হটস্পট কই এটা জানো? হটস্পট কি জানো? হটস্পট যেখানে অনেক বেশি জীববৈচিত্র্য, অনেক জীব একসাথে বাস করে, ওইটারে বলা হয় কি জীববৈচিত্র্যের হটস্পট। বুঝতে পারছো? এরকম 36টা হটস্পট আছে বাংলা এই পুরা পৃথিবীতে, যেখানে অনেক বেশি জীব একসাথে বাস করে, তার মধ্যেই কয়েকটা এখানে দেওয়া আছে। ওকে। তাহলে আমরা আগাই, তারপর এখানে এতটুকু যতটুকু পড়াইছি কারো কোনো ডাউট আছে? নো স্যার। নো স্যার। আচ্ছা এবার আসো আমরা জীবের মধ্যে পারস্পরিক সম্পর্কটা জিনিসটা কি এটা পড়ি। এটা পড়ো, কে পড়বা? জুয়াইরা পড়ো। কোনো এলাকার বাস্তুতন্ত্র গড়ে ওঠে সে এলাকার সকল জীব ও অজীব বস্তুর, যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে। পরিবেশের ভারসাম্য তখনই বজায় থাকে যখন ওই সকল উপাদানগুলো স্বাভাবিক মাত্রায় পরিবেশে টিকে থাকে। পরিবেশের কোনো উপাদান, যেমন কোনো নির্দিষ্ট প্রজাতির জীব হঠাৎ বিলুপ্ত হলে তা যেমন এই ভারসাম্যকে হুমকির মুখে ফেলে, একইভাবে কোনো প্রজাতির সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়া পরিবেশের ভারসাম্য নষ্ট করে। হ্যাঁ যেমন একটা উদাহরণ দাও। ধরো সুন্দরবনে বাঘের সংখ্যা বাইরে গেছে, বাঘের সংখ্যা বেড়ে গেছে স্যার। তাহলে এখন কি হবে বলো তো? সব এখন হরিণ ধরে খাইয়া ফেলবে না? জি স্যার। তাইলে কি পড়বে এখন? হরিণের সংখ্যা কমে যাবে। জি স্যার। হরিণের তো সংখ্যা। হরিণের সংখ্যা কমে গেলে বাঘ এখন হরিণ খাইতে না পেরে বাঘ মরা শুরু করবে, এখন বাঘের সংখ্যা আবার কমে যাবে। এইটাই চলতে থাকে, কোন একটা ইয়া বেড়ে গেলে আরেকটা জিনিস কমে, আবার ওইটা বেড়ে গেলে আরেকটা জিনিস কমে যায়। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ তারপর পড়ো।
তোমরা আগের শ্রেণীতে খাদ্য চক্রের কথা জেনেছো। পরিবেশের বিভিন্ন জীব কিভাবে একে অপরের উপর নির্ভর করে তাও জেনেছো। সত্যি বলতে শুধু খাদ্য নয়, মানুষের সকল উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের সকল প্রয়োজন কিন্তু এই পরিবেশের থেকে মেটে। একটু চিন্তা করলেই দেখবে যে কোনো প্রাণী বেড়ে ওঠা, খাদ্য সংস্থান, বংশবৃদ্ধি সবকিছুর জন্যই সে তার পরিবেশের উপর নির্ভরশীল। হ্যাঁ আবার সকল প্রাণী একসময় মারা যায়, তখন সে অন্য কারো খাদ্যে পরিণত হয় কিংবা মাটিতে মিশে গিয়ে উদ্ভিদের পুষ্টি যোগায়। এভাবে সজীব ও অজীব সকল উপাদানের একে অপরের উপর নির্ভরশীলতার মধ্য দিয়ে কোনো ইকোসিস্টেমের ভারসাম্য বজায় থাকে। হ্যাঁ, একটা ইকোসিস্টেম বলো তো কেউ, তিনজনের তিনটে ইকোসিস্টেম বলো যেখানে হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতেছে, মানে ওই যে বাস্তুতন্ত্র আর কি। বলো তিনজনে, জেমি থেকে শুরু করো। জেমি একটা বাস্তুতন্ত্র বলো যেখানে ইকোসিস্টেম বজায় রাখছে। যে আমি একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে ধরো ঘাস, ঘাস খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িং খায় হচ্ছে আবার ব্যাং, ব্যাংরা আবার সাপ খায়, সাপরা আবার ঈগল খায়, দেন ঈগল মারা যায় মাটিতে মিশে গেলে ওই ঈগলের মৃতদেহ আবার কে খায়? ঘাস আবার শোষণ করে। So, এরকম একটা সাইকেল বলো তিনজনে তিনটা। কেউ মরু অঞ্চলের বলো, কেউ তৃণ অঞ্চলের বলো, কেউ বনের বলো, এরকম বলো। স্যার আমি বনেরটা বলি। হ্যাঁ বলো। স্যার গাছপালা, গাছপালা খেয়ে হরিণ বেঁচে থাকে। বেঁচে থাকার তারপর পর হরিণকে আবার বাঘ খায়। হ্যাঁ বাঘের যখন মৃত্যু ঘটে, আবার ঘাস তা শোষণ করে। উম, বাঘের মৃতদেহের হ্যাঁ পুষ্টি উপাদান ঘাস খেয়ে ফেলে। হ্যাঁ, আরেকজন বলো। স্যার আমি টুন্ড্রা দেশেরটা বলি। বলো বলো বলো। মাছ মাছ খায়, পেঙ্গুইন বাঁচে থাকে, আর পেঙ্গুইনকে খায় শিয়াল, ভাল্লুক। তারপর মাছ কাকে খায়? ঘাস। জি স্যার, মাছ ঘাসকে খায়, তারপরে কিভাবেই চলতে থাকে। হ্যাঁ, তারপর আরেকজন বলো। সুভা, সুভা বলছো নাকি না জয়রা না বলছো? স্যার, আমি বললাম। না স্যার, জেমি বলছে। স্যার, হ্যাঁ আমার একটা তুমি প্রশ্ন বলো। ছিল আমি বলার আগে। স্যার, মাছ হ্যাঁ, কি আসলে ঘাস খায়? খায় না মানে? দেখছো কখনো পুকুরে গিয়ে? কিছু কিছু মাছ ঘাস খায় না, যেমন ওরা ছোট মাছ খায় আর কি। ছোট মাছ আবার জুই প্লাঙ্কটন আর ঘাস খায়, বুঝছো? ঘাস বলো, মাছ স্যার, তো অনেক কিছু খায় ফেলে। এই যে পচা স্যার টচা জলজ ফালায় বাস্তু। না, জি স্যার। দেখছো প্রজেক্ট দেখছো? পচা, তারপর হচ্ছে ওই যে বিভিন্ন ফার্মের ওয়েস্ট গুলা ফালায়, এগুলো তো খায় ফেলে মাছ। এক এক মাছ এক এক, তো আমরা ওভারঅল ধরে নিই মাছ ঘাস টাস খায় এগুলো। স্যার বলবো? হ্যাঁ বলো। জলজ বাস্তুতন্ত্রেরটা বলি। হ্যাঁ বলো। যেহেতু আপনি বললেন যে মাছ ঘাস খায়, তাহলে ঘাসকে মাছ খাইলো। মাছ খাওয়ার পর সেই মাছকে আমরা মানুষরা বা অন্যান্য প্রাণীরাও খায়, অনেক সময় অন্য প্রাণীকেও দেওয়া হয়। তুমি তারপর সেই পুকুরেই প্রাণী থাকো, মারা মানুষের কাছে আইসো না। পুকুরেই থাকো। কি কি বলছি আর কি বলছি বুঝতে পারছো? মানুষ পর্যন্ত আইসো না, ওই যে পুকুর, তারপর হচ্ছে বক পাখি পর্যন্ত থাকো। আচ্ছা স্যার, তাহলে বলতেছি। ঘাসকে মাছ খায়, মাছকে খাওয়ার পর মাছকে বক পাখি খায়। তারপর বক পাখি যখন মারা যায়, তার দেহটা যদি মাটিতে থাকে তাহলে মাটি থেকে সেটা পুকুরেও যাইতে পারে, বা তার দেহের কিছু উপাদান মাছকে খাওয়ার হিসাবেও দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, তোমাদের একটা ছবি দেখাবো, আসতেছে না, দাঁড়াও। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার প্রথম আরে পুকুরের বাস্তুতন্ত্র, দেখতেছো? জি স্যার। এই দেখা যায়। জি স্যার। এইখানে জি দেখো কি স্যার। হইতেছে, সূর্য থেকে গাছে আসতেছে, তাই না?
এই যে এইখানে কিছু হচ্ছে এই যে ছোট উদ্ভিদ টুদ্ভিদ থাকে, তারপর নিচে হচ্ছে এই যে শৈবাল, তারপরে এই যে নিচে আবার কিছু ঘাস টাস এগুলো থাকে, এই যে নিচে দেখতেছো ঘাসের থেকে হচ্ছে কিছু জিনিস, শৈবাল টৈবাল তারপর হচ্ছে ঘাস, এইগুলা হচ্ছে তোমার ছোট এই যে ছোট মাছগুলা, এই যে আমার ইয়াটা কি দেখা যায়, কর্সারটা দেখা যায়, জি স্যার। হ্যাঁ এগুলো হচ্ছে ছোট মাছ খায়। ছোট মাছ রে, ছোট মাছ তারপরে যে পোকামাকড় থাকে না এগুলা খায়। খাওয়ার পরে এই ছোট মাছ রে আবার হচ্ছে বড় মাছ খায়, দেখতেছো এই বড় মাছ খেয়ে ফেলছে। খাওয়ার পর এখন বড় মাছটা আবার কে খায়, ধরো ইগল টিগল আইসা বড় মাছটা তুলে নিয়ে গেল পুকুর থেকে, নিয়ে ও খেয়ে ফেললো। খেয়ে ধরো মারা গেছে, মারা গিয়ে এই যে পুকুরের পাড়ে পড়ছে, পরে হচ্ছে ধরো আবার মিশে পুকুরের মাটির সাথে বৃষ্টির পানির সাথে নিচে চলে আসছে। তো ওইটা আবার কি করবে, আবার অণুজীব ধরবে, ধরে হচ্ছে এটা পচাবে, পচানোর পর আবার কে খাবে, ওই যে জুই প্লাঙ্কটন শৈবাল টৈবাল এগুলা খাবে, মানে খাদ্য হিসেবে গ্রহণ করবে, করে হচ্ছে ওইগুলাকে আবার কে খায়, ছোট মাছ পোকামাকড় খায়, তারপর ওইগুলাকে আবার বড় মাছ খায়, ওইগুলাকে আবার এইভাবে চলতে থাকে। সুভা ক্লিয়ার তোমার কোশ্চেন, কনফিউশন ক্লিয়ার হয়েছে? আরে মাছ ঘাস খায় কিনা, সব মাছ ঘাস খায় না। একটা মাছ, একটা মাছের নাম আসে ঘাস, ঘাস কাপ, শুনছো কখনো মাছের নামটা? ঘাস কাপ মাছ আছে, ওইটা শুধু নো ঘাস স্যার। টাস খায়, নো ওইটার নাম স্যার। ঘাস কাপ। ওই নো স্যার। মাছ হচ্ছে ঘাস খায় পুকুরের, মানে খাবার খায় বাট হচ্ছে ঘাসও খায় আর কি, নট যেও ঘাস খাইয়ে বাচ্চা থাকে। তো এইরকম আর কি ওভারঅল জিনিস ধরে নেওয়া হয়। ওকে, তাইলে এবার আমরা নেক্সটে যাই। জীবে বৈচিত্র্যের পরিমাপের উপায়, এটা কে পড়বা? জাস্ট রিডিং পড়ো। স্যার আমি পড়ি, জুয়াইরিয়া। হ্যাঁ পড়ো পড়ো। জীববৈচিত্র্য পরিমাপের অনেকগুলো উপায় আছে, তবে এসব উপায়ের মাধ্যমে মূলত দুটো বিষয় জানার চেষ্টা করা হয়। প্রথমত, কোনো নির্দিষ্ট এলাকায় কতগুলো ভিন্ন ভিন্ন প্রজাতির উপস্থিতি রয়েছে। দ্বিতীয়ত, ওই নির্দিষ্ট এলাকায় এক একটি প্রজাতির সদস্য সংখ্যা কত। আগে জেনেছো, পৃথিবীর মোট জীবের প্রজাতির যে আনুমানিক সংখ্যা তার একটি ক্ষুদ্র অংশ এখন পর্যন্ত বিজ্ঞানীরা শনাক্ত করতে পেরেছেন। বড় বড় জীবের প্রজাতির এর অস্তিত্ব খুঁজে বের করা তুলনামূলক সহজ, কিন্তু ক্ষুদ্র পোকামাকড় বা অণুজীবের ক্ষেত্রে কাজটা মোটেও সহজ নয়। বিশেষত দুর্গম বা গহীর অঞ্চলে, যেমন গভীর সাগরতলে জীবের প্রজাতির অনুসন্ধান করা অত্যন্ত দুরূহ কাজ। তবে এখন পর্যন্ত বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী এটুকু বলা যায় যে বিষুবরেখার কাছাকাছি তুলনামূলক উষ্ণ ও জলবিধৌত অঞ্চলগুলো সাধারণত জীববৈচিত্র্য বেশি থাকে। আবার মরুভূমির মতো শুষ্ক ও রুক্ষ প্রকৃতির ক্ষেত্রে জীববৈচিত্র্য তুলনামূলক কম দেখা যায়। যেমন দক্ষিণ আমেরিকার আমাজন বন পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চলের মধ্যে একটি। এর মধ্যে উদ্ভিদরাজি যে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন করে তা গোটা পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কারণে আমাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আবার পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ জলে নানা প্রজাতির মাছ, প্রবাল মিলে অসাধারণ বৈচিত্র্যময় সামুদ্রিক পরিবেশ দেখতে পাওয়া যায়। অনেক প্রবাল মিলে প্রবাল প্রাচীর তৈরি করে, এগুলো আরো শত শত প্রজাতির জীবের বাসস্থান। এসব প্রবাল প্রাচীরে ক্ষুদ্র ক্ষুদ্র সামুদ্রিক শৈবাল থেকে শুরু করে অজস্র বড় বড় সামুদ্রিক জীবও বাস করে। আমাদের দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস দ্বীপও একইভাবে বহু সামুদ্রিক জীবের আশ্রয়। একটু আগে তোমরা জেনেছো জীববৈচিত্র্যের উদ্ভব কিভাবে ঘটে, এর জৈবিক কারণ কি। আমরা জেনেছি যে
আমরা জেনেছি যে জীবের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাবার সময় ছোট ছোট পরিবর্তন ঘটে। বহু বছর ধরে এই পার্থক্য বাড়তে বাড়তে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যধারী জীবের উদ্ভব ঘটায়। এখন এই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই পার্থক্য জীবের কোথায় ঘটে? মানুষের বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়? এর আচ্ছা, উত্তরটা জেমি বুঝতে পড়ো, জেমি হলে পড়ো। এর উত্তরটা বুঝতে হলে তোমাদের জীবকোষের গঠনটা কেমন তা ভালোভাবে বুঝতে হবে। পরবর্তী সময়ে তোমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানতে পারবে। তবে এখন এটুকু জেনে রাখো যে কোষের সেই অংশ জীবের সকল বৈশিষ্ট্য বংশ সম্প্রদায় বয়ে নিয়ে যায়। বংশ পরম্পরায় তাকে বলা হয় জিন। জীবকোষের নিউক্লিয়াসের ভিতরে থাকে এই জিন। তুমি 2 পেয়ে মানুষ নাকি 4 পেয়ে বিড়াল, তোমার চুল কোঁকড়া নাকি সোজা, এই সকল তথ্যই জমা থাকে তোমার কোষের মধ্যে লুকিয়ে থাকা কোনো না কোনো জিনে। জিনের আচ্ছা, সংখ্যা ঠিক সকল আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন জাগে না যে জিনের ভিতরে কিভাবে এত কিছু থাকে? জানো কেউ? বা তোমার এখানে কি কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো? স্যার, এই জিনটা কোথায় থাকে মানুষের? জিন কোষে থাকে। মানুষের শরীরের কোষ আছে না? জি স্যার। মানুষের দেহে 2 ধরনের কোষ থাকে, একটাকে বলা হয় অটোজম, আর একটা হচ্ছে প্রজনন কোষ। ঠিক আছে? জনন কোষ আর দেহকোষ। হ্যাঁ, জনন কোষ আর দেহকোষ। তো জনন কোষ তো হচ্ছে তোমার হচ্ছে জনন কোষের যে বৈশিষ্ট্য থাকে, মানুষের ওভারঅল বৈশিষ্ট্য, ওইগুলা বহন করে। আর দেহকোষ তো দেহ গঠন করে। এখন ওই কোষের মধ্যেই হচ্ছে নিউক্লিয়াস থাকে। তোমাদের পড়াইছি না, আমি নিউক্লিয়াসের ছবি টবি আঁকাইছিলাম। জি স্যার। জি স্যার। নিউক্লিয়াসের মধ্যে আবার ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম চিনো? জি স্যার। জি স্যার। ক্রোমোজোমের জি মধ্যে স্যার। আবার হচ্ছে জিন থাকে। বুঝছো? নিউক্লিওলাসটা জিন। আরে না, নিউক্লিওলাস জিন না। ক্রোমোজোমে জিন থাকে, ক্রোমোজোমে ডিএনএ আরএনএ থাকে না? জি স্যার। ডিএনএ বুঝো? ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, জি স্যার, রাইবো বুঝি। নিউক্লিক অ্যাসিড, ওইগুলা হচ্ছে জিন বহন করে। ডিএনএ আরএনএ হচ্ছে আরো উপরের ক্লাসে উঠলে বুঝবা এগুলা ম্যাথমেটিক্যাল, তোমার হচ্ছে কিছু কোড। কোড ছাড়া আর কিছুই না। তোমার লাইফটা কিভাবে চলবে, তোমার দৈহিক গঠন কিভাবে হবে, ওই সবগুলাই হচ্ছে তোমার ম্যাচিং করা। যেমন হচ্ছে ধরো আমি একটা এই যে এক্সাম্পল দিই। ধরো তোমার পা বা হচ্ছে একটা হাত গঠন হবে। হ্যাঁ, ধরো। তো তোমার ওই হাত গঠনের জন্য এরকম একটা ডিএনএ দায়ী, যেটা হচ্ছে তোমার বাবা বা মার কাছ থেকে আসছে। ঠিক আছে? এখন এই যে ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, মানে হচ্ছে এরকম একটা চেইন থাকে। চেনে হচ্ছে নিউক্লিক অ্যাসিড গুলো সাজানো থাকে। ঠিক আছে? এখন এই যে নিউক্লিক অ্যাসিড গুলো সাজানো আছে না, এগুলো এই যে প্রতিটার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হচ্ছে এক একটা কি থাকে, বৈশিষ্ট্য থাকে। তো এই যে চেইনটা একটা ফর্ম করে, চেইনের ভিতরে কে কিভাবে সাজানো আছে, এগুলোর আবার নাম আছে। নিউক্লিক অ্যাসিড গুলা এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এটা শুনছো কখনো আগে? নো স্যার। হ্যাঁ, শুনছো? নো স্যার। আচ্ছা, ওই নিউক্লিক অ্যাসিড গুলা কিভাবে সাজানো থাকে, হ্যাঁ, একটার পরে কোনটা আসে, এই সব কিছু তোমার বডিতে হচ্ছে ডিকোড হয়ে তোমার বডি কি করে হাত বা পা তৈরি করে, চোখ তৈরি করে, গলা নাক কান সব তৈরি করে। তো এগুলা হচ্ছে অনেক বেশি বিশাল, মানে ক্যালকুলেশন হিসাব করে তোমার বডি করতেছে প্রতিনিয়ত। এইসব ক্যালকুলেশন করেই তোমার ধরো শরীরে কেটে গেছে, ওই ক্যালকুলেশন করে দেখো শরীরে কাটা অংশটাই পূরণ করে। পূরণ করার পর কি আরো মাংস বাড়তে থাকে, কখনো দেখছো? যে হচ্ছে আমার হাত একটু কেটে গেছে, কেটে যাওয়ার পর আমার হাতটা জোড়া লাগছে, লাগার পরও হচ্ছে আরো বাড়তেছে মাংস ওই ওই জায়গায়। হয় এরকম? না স্যার।
তো ওই যে এইটাকে কে নিয়ন্ত্রণ করে? ডিএনএ, জিন নিয়ন্ত্রণ করে এগুলা। তো জিন হচ্ছে মানুষের কোষে থাকে, কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমে থাকে হচ্ছে ডিএনএ, আরএনএ। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক, বা জিন যেটাই বলো, জিনকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। এক বংশ থেকে আরেক বংশে তোমার বংশের যে বৈশিষ্ট্যটা, মা বাবার, দাদা দাদির, নানা নানির, ওই বৈশিষ্ট্যটা তোমার আরেক বংশতে নিয়ে যায়। এবং ওই বংশতে কি কি থাকে, যেমন ওই যে মানুষ নাকি চার পায়ে বিড়াল, তুমি এটা বুঝতে পারবা। চার পায়ের বিড়াল অবশ্যই বিড়ালের বংশধর, আর মানুষ তো মানুষের বংশধর হবে। তোমার চুল, কারো কারো চুল দেখবো অনেক কোকড়া, আবার কারো কারো চুল অনেক সিল্কি হয়, সোজা হয়। আবার কেউ কালো হয়, কেউ ফর্সা হয়। ওইগুলো কোত্থেকে আসে? ডিএনএ সবকিছু ঠিক করে যে তোমার গায়ের রং কেমন হবে, তোমার হাত কি সোজা হবে না বাঁকা হবে, তোমার চুলের ধরন কেমন হবে, কোকড়া হবে না সোজা হবে, তোমার চোখের যে ইয়াটা থাকে না, কি বলে এটারে, চোখের মনি থাকে না, জি স্যার। রেটিনা বলে যেটারে, ওইটা কি ব্রাউন কালার হবে না কালো হবে। সবকিছু হচ্ছে এই যে কারো কারো নীল চোখ থাকে, কারো বাদামে, সবকিছু এই যে এখান থেকে নিয়ন্ত্রণ হয়, জিন নিয়ন্ত্রণ করে সবকিছু। ওকে, তো ওইখান থেকেই হচ্ছে বৈচিত্র্যটা তৈরি হয়। এবার আসো বাংলাদেশের বৈচিত্র্য। বাংলাদেশের বৈচিত্র্যটা একটু পড়বা যে হচ্ছে এখানে কি কি আছে। সিন্ধু গঙ্গা সমতল ভূমি, ভূমি একটি বিরাট উর্বর, এই যে এইটা একটু পড়বা কিভাবে হচ্ছে বাংলাদেশের বৈচিত্র্যটা আসছে। ঠিক আছে, এই যে দেখো সুন্দরবনে হরিণ, হরিণেরও কিন্তু বৈচিত্র্য আছে জানো। মায়া হরিণ আছে, কেউ হচ্ছে আবার সাদা হরিণ আছে। অ্যান্টিলোপ তারপরে আছে স্যার, হ্যাঁ, অ্যান্টিলোপ। হ্যাঁ, তো হরিণেরও অনেক ধরন আছে। মরুভূমির হরিণ দেখছো কখনো সাদা সাদা হয়? না স্যার। দেখবো ওইগুলা, নেটে সার্চ দিও। ও, তোমাদের কি পরীক্ষার হলে নেট টেট ইউজ করতে দেয় নাকি? নো স্যার, দেয় আচ্ছা না। আচ্ছা, জীববৈচিত্র্য এবার ঝুঁকিতে আসো, ঝুঁকিটা পড়ো, এটা ইম্পর্টেন্ট। জুয়াইরা পড়ো অথবা সুভা পড়ো। স্যার আমি পড়ি। হ্যাঁ পড়ো। পৃথিবীর বেশিরভাগ জীববৈচিত্র্য মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে, যা বাস্তুতন্ত্রর ভারসাম্যের জন্য বড় হুমকি। প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের ফলে বাড়ছে দূষণ, ঘটছে জলবায়ু পরিবর্তন, যার প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। একটা এছাড়াও এক্সাম্পল দিয়ে পৃথিবীব্যাপী। দাও এখানে। হচ্ছে মানুষ কি করে, ওই যে বাঘ ধইরা আনে না, বাঘ ধইরা শিকার কইরা মাইরা টেরা ফেলে, ঠিক না? জি স্যার। এখন বাঘ যদি ধরে শেষ করে দেয়, এই সুন্দরবনে আসি মনে হয় আর কয় 20টা না জানি হচ্ছে 15টা বাঘ আছে, তাই ওগুলোকে ট্র্যাকার ট্র্যাকার দিয়ে রাখছে, কই কই যায় এগুলো। যাই হোক, এখন মানুষ বাঘ টাক ধরে মাইরা টেরা ফেলে, ফেলার পর কি হয়, হরিণের সংখ্যা বাইরা যাইতেছে, ঠিক না? জি স্যার। হরিণ কি করে, বনে ঢুকে ঢুকে হচ্ছে বন খেয়ে পুরো সাবার করে ফেলছে। সাবার করে সুন্দরবনে এখন কোনো গাছই নাই ধরো। গাছ যদি না থাকে, এখন গাছ আমাদের কি করে, অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাই না? এখন গাছ শেষ হয়ে গেলে তোমার তো তাপমাত্রা বাইরে যাবে, বাতাসে অক্সিজেনের লেভেল কমে যাবে। তখন কি হবে, তুমি অক্সিজেনের অভাবে মারা যাবা। পৃথিবীতে একটা কি হুমকির তৈরি হয়ে গেছে না? জি স্যার। এটাই, জলবায়ু পরিবর্তন হয়ে যাবে। কয়েকদিন পরে দেখবা যে হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা লাইগেই থাকবে। কেন? ওই গরমের কারণে হচ্ছে বরফ গলে পানি হয়ে যাইতেছে, সমুদ্রের পানির লেভেল বাড়তেছে, এগুলা। হ্যাঁ পড়ো তারপর। যার প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। এছাড়াও পৃথিবীব্যাপী অবৈধভাবে বন্যপ্রাণীর পাচার ও হত্যার ফলে বিরল অনেক প্রাণী প্রায় হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ হলেও এখানে নানান প্রজাতি ঝুঁকির মধ্যে রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN এর তথ্য মতে আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারভেশন
কনজারভেশন অফ নেচার। এর তথ্য কনজারভেশন মতে মানে হচ্ছে তোমার সংরক্ষণ করা, হ্যাঁ। এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা যেটা হচ্ছে নেচার মানে তো জানো, নেচার মানে কি, প্রকৃতি না? জি স্যার, প্রকৃতিকে সংরক্ষণ করার একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের অবস্থান তো অনেক খারাপ। বাংলাদেশে বাংলাদেশের অবস্থান এক জানো? হ্যাঁ আচ্ছা, না পড়ো, স্যার, এটা এখানে আছে, পড়ো। বাংলাদেশের 1/4 জীব বৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। মূলত নগরায়ন, খাদ্য ও বাসস্থানের সংস্থান, ওষুধ ও পরিধেয় বস্ত্রের উপাদান জোগাড় করার কারণে ধ্বংস করা হচ্ছে জীবের নিরাপদ আবাসস্থল। হুম। মানব জাতি সকল প্রাকৃতিক সম্পদ যেমন জলাশয়, সমুদ্র, বনাঞ্চল উজাড় করছে নিজের ক্ষুদ্র স্বার্থে। এছাড়াও নানা কুসংস্কারের কারণে প্রতি বছর অজস্র বন্যপ্রাণী হত্যা করা হয়। প্রকৃতির জন্য প্রকৃতির জন্য উপকারী অনেক প্রাণীকে অবলীলায় হত্যার কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। এর প্রভাব পড়ে অন্যান্য জীবকুলের উপর। উদাহরণ হিসেবে বলা যায় সাপের কথা। সাপ দেখলে আমরা অনেক সহজভাবে আতঙ্কিত হই, মেরে ফেলতে আচ্ছা, উদ্যত হই। রাসেল ভাইপারের উপদ্রব ছিল না তোমাদের ওইখানে? কার এখানে ছিল শুনছিলে তোমরা কেউ? স্যার, আমাদের জি এলাকায় স্যার। দেখা যায়নি মনে হয়। একজন করে বলো। জেমি বলো, কি বলতেছো? স্যার এইটাই বললাম যে রাসেল ভাইপারের কথা শুনছি, বাট আমার এলাকার আশেপাশে কোথাও এরকম হয়নি। ভালো তো, না হলে তো ভালো। তারপর শুভা বলো। না স্যার, আমার এলাকায়ও দেখা যায়নি। জেমি কি আরে আর জুয়েরে কি বলতেছো বলো। স্যার, আমাদের এলাকায় দেখা যায়নি। আচ্ছা, তোমরা শুনছিলাম না। কই থাকো? তোমরা কই থাকো? বাংলাদেশের বাইরে থাকো নাকি? আর কার কার বাসা কোথায়? স্যার, আমার জেমি বাসা কোথায়? ঠাকুরগাঁও জেলায়। জেমি ঠাকুরগাঁয়ে নাকি? স্যার, জুয়াইরিয়া। জুয়েরে আছে, জুয়েরে, আচ্ছা ঠিক আছে। আর ইয়া কে থাকে ওই যে শুভা কই থাকো? ঠাকুরগাঁ। জুয়াইরা কই থাকো? স্যার, আমি দিনাজপুর থাকি নাকি? ঠাকুরগাঁয়। ও আচ্ছা, শুভা কই সুমন, থাকে? আমি দিনাজপুরে থাকি। ও আচ্ছা আচ্ছা, তোমরা বান্ধবী একসাথে পড়ো? জি স্যার। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা পড়ো, তারপর এখান থেকে পড়ো মানব উদাহরণ জাতির। হিসেবে বলা যায় সাপের কথা। সাপ হুম, দেখলে আমরা অনেক সহজভাবে আতঙ্কিত হয়ে মেরে ফেলতে উদ্যত হই। অথচ সাপ আমাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, সাপের প্রধান খাদ্য ইঁদুর জাতীয় প্রাণী। ফলে সাপের সংখ্যা কমে গেলে ইঁদুরের সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়। বেড়ে যাবে। আর এই বিপুল সংখ্যক ইঁদুরের বাড়তি খাদ্য চাহিদার প্রভাব পড়ে ফসল ও অন্যান্য উদ্ভিদের উপর। হ্যাঁ, মানুষের ইঁদুর এরকম। কি করে বলো তো? ইঁদুর মাঠের ঘাস ধান সব খায়া ফেলে, জানো? জি স্যার। এই যে কৃষকরা নাকি প্রতি বছর কয়শো মেট্রিক টন ধান হচ্ছে ইঁদুরের পেটে যায়। ধান না শুধু, আরো অনেক শাকসবজি ফলমূল খায়া ভুট্টা ফেলে। যেমন স্যার, ভুট্টা, হ্যাঁ, ভুট্টা, তারপর হচ্ছে গাজর টাজর, এগুলো সব খাইয়ে ফেলে। খাইয়ে দেখবা সরিষা। হচ্ছে মাটিতে কখনো গেছো এরকম ক্ষেত পাত্রে? ওইখানে দেখা যাবে বিশাল বড় বড় গর্ত ইঁদুরের। আর ইঁদুর এক একটা বিশাল মোটা, তাছাড়া ধান খেয়ে কৃষকের এক এক বিড়াল, এক একটা ইঁদুর বিড়ালের থেকেও বড়, কুকুরের সমান ইঁদুর এরকম বড় হয়ে যায় খাওয়া দাওয়া করে। হ্যাঁ, এত বড় জীবনও দেখিনি। তো এরকম হচ্ছে ইঁদুর গুলা খেয়ে ফেলে হচ্ছে সাপ। সাপ তো আর ধান টান খায় না, তো সাপ হচ্ছে ইঁদুর টিঁদুর খায় আর কি। তো এখানে সাপ মাইরা ফেললে তুমি ইঁদুর বাইরা যাবে। ইঁদুর যে তোমার ধান ক্ষেত সব নষ্ট করে দিবে। এটাই বলছে যে বাস্তবে সব জিনিসেরই দরকার আছে। তারপর মানুষের আমরা দেখি এরকম না দায়িত্ব। ডিসকভারি চ্যানেলে একটা ইঁদুর, আরে বাঘ একটা হরিণকে খেয়ে ফেলে, আমাদের খুব মায়া হয়। জি কিন্তু স্যার, দেখি। এটাই কিন্তু প্রকৃতপক্ষে মানে ওইটাই ন্যাচারাল জিনিস আর কি। বড় জিনিস ছোট জিনিসকে খাবে, খেয়ে নিয়ন্ত্রণ করবে, না হলে তো অনিয়ন্ত্রিত ভাবে বেড়ে যাবে হরিণের সংখ্যা। আর হরিণের যদি একবার বাড়ে, গাছপালা সব খেয়ে সাবার করে দেবে। হ্যাঁ, তারপর পড়ো। মানুষের এরকম দায়িত্বহীন আচরণের জন্য বাংলাদেশের অনেক জীব বিলুপ্ত হয়ে গেছে, অনেকে বিলুপ্তির পথে। সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম এবং মধুপুর ও ভাওয়ালের গড় সহ বিভিন্ন বনভূমিতে বিদ্যমান প্রাণী ও জীবজন্তু যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, তক্ষক, অজগর,
তারপর বুনো হাঁস, শকুন, বুনো মহিষ, মাঠির মিঠা পানির হ্যাঁ কুমির, ঘড়িয়াল আজ প্রায় বিলুপ্ত হতে হতে চরম হুমকির মধ্যে জীবন ধারণ করছে। অনেক জীব হ্যাঁ, এদেশ থেকে তক্ষক চিনো? হারিয়ে গেছে। তক্ষক, তক্ষক চিনো? লেজ অনেক নো বড় হয়, স্যার। টিকটিকির মতো দেখতে, লেজ অনেক বড় হয়। হ্যাঁ, টিকটিকির মতো দেখতে ওইগুলাকে তক্ষক। আবার আর একটা কি জানি বলে, ভুলে গেছি নামটা। হ্যাঁ, টিকটিকির মতোই দেখতে, হ্যাঁ অনেক বড় হয়। আর এগুলা গা গুলা হচ্ছে কুমিরের মতো, মানে দাগ দাগ থাকে সাপের মতো ওইগুলা। তখন কামড়ালে কি কোনো ক্ষতি হয়? আহ, বলে মানুষ মারা, মানে ক্ষতি হয় বলতে ওদের বিষ নাই তেমন, বাট কামড় টামড় দিলে ধরো ওই যে একটু ক্ষত তো হয় আর কি, বুঝছো? জি স্যার। এইটা আর এইটা ঘড়িয়াল চিনো? কি? এটা কোনটা কোনটা? ঘড়িয়াল। ঘুরিয়াল মানে গুই সাপ, গুই সাপ। গুই সাপ চিনো? এই যে এটা গরিয়াল। এটা স্যার কুমির এটা না কিন্তু গুইসাপ। এটা, স্যার এটা তো এটা কুমির কিন্তু মনে কুমির হচ্ছে। না। এই কুমিরের একটা প্রজাতি আর কি, ধরে নাও, বুঝছো? স্যার কুমিরের এটা একটা হচ্ছে পেঁচা। কুমিরের কিন্তু এই যে দেখাই, আমি তোমার কুমির দেখাই, কুমির দেখাই। কুমির, এই দেখো এইটা হচ্ছে কুমির, দেখছো এটা? জি স্যার। কুমির জি কিন্তু স্যার। এই যে মুখ কিন্তু চোখা না, বুঝছো? আর ওই যে গরিয়াল যেটা মানে গুই সাপ যেটা বলে আর কি, ওইটার মুখ কিন্তু দেখবে এই যে বিশাল চোখা, এই যে লম্বা, দেখছো এটা? বুঝতে বুঝতে পারছো কুমিরের আর গরিয়ালের ভিতরে পার্থক্য? কুমির কিন্তু সুন্দরবন থেকে জি স্যার। বিলুপ্তই হয়ে গেছে প্রায়। তো বুনো হাঁস তো চিনো, বালি হাঁস বলে বা বুনো হাঁস বলে, ওই যে মাছ টাছ খায় কালো। তারপর শকুন, শকুন এখন নাই। আগে শকুনের পরিবর্তে এখন নতুন প্রাণী হচ্ছে কাক, আগে শকুন ছিল। বুনো মহিষ নাই। তারপর আচ্ছা, ওই যে কেউ জাতীয় চিড়িয়াখানায় ভ্রমণ করছো? এই যে জি স্যার আমি ওই যে গেছিলাম। কি জানি মিরপুরে, জি স্যার এসে দেখবো ওইখানে অনেক গিয়েছিলাম। প্রজাতির কুমির টুমির আছে। কুমির, তারপর পেঁচা, ছোট থেকে বড় অনেক রকমের। মিঠা পানির কুমির আছে, তারপর লবণাক্ত পানির কুমির, সমুদ্রের পুকুরে অনেক কুমির আছে, ওইগুলা দেখবা এসে। স্যার এখন বেশি প্রাণী নাই। হ্যাঁ এখন না, আমি কয়েকদিন আগেও গেছি, আমার তো বাসা এখানেই, মিরপুরেই। আচ্ছা, তো এই যে পেঁচা যেটা, পেঁচা চিনো? তোমাদের মধ্যে পেঁচাকে তারা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা সজাগ থাকে সারা রাত, আছে কেউ এমন? স্যার জেমি। জেমি কি না করে? স্যার, সুবা। জেমি কি করে রাতে জায়গায় পড়ালেখা করে? জি স্যার অনেক সুবা। রাত পর্যন্ত পড়ালেখা করে। করো, অভ্যাস করো পড়ালেখা করো, সামনে আরো পড়ালেখা আসতেছে। কার কি প্ল্যান বলো তো? এম ইন লাইফ কি তোমাদের? 10 মিনিটের ব্রেক, বলো তোমাদের সাথে কথা বলি। এম ইন লাইফ কি তোমাদের কার? জেমির এম ইন লাইফ কি? স্যার আমি ডক্টর হইতে চাই। হ্যাঁ ঠিক আছে। আবার এমন করে না তুমি কমার্সে ভর্তি হয়েছো বাট এম ইন লাইফ রচনায় ডক্টর হইতে চাই লেখা স্যার দেওয়া। একদম ভাবলেন না, আমি সায়েন্স নিয়েই পড়বো। আচ্ছা ঠিক আছে। এমন অনেক থাকে যে হচ্ছে পরে কমার্সে এম ইন লাইফ যখন ওই যে প্যারাগ্রাফ আসে তখন লেখা আছে আই টু বি এ ডক্টর। আচ্ছা, সুবা কি হইতে চাও? স্যার আমি ইঞ্জিনিয়ার হইতে চাই। ওকে, ইঞ্জিনিয়ার ভাই অনেক প্যারা। তারপর যে যে জয়েরা কি হইতে চাও? স্যার আমিও ডক্টর হতে চাই। সব ডক্টর, ডক্টরদের চাকরি নাই, ডক্টর হয়ে কি করবে তোমরা, বলো? রোগীদের সেবা করব। ঠিক আছে, না ভালো, ডক্টর পেশাটা ভালো। চাকরি নাই কে বলছে? আছে, চাকরি অবশ্যই আছে। ভালো মতো পড়ালেখা করো,
আর হচ্ছে নিজের ইচ্ছায় অলওয়েজ এম ইন লাইফ, যেটা হ্যাঁ নিজের ইচ্ছায় কারো কথা শুনে বা ইয়া হয়ে করার দরকার নেই। নিজের যেটা মন চায় ওইটা হচ্ছে তোমরা করো। বুঝতে পারছো? জি স্যার। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা মিরপুরে। স্যার গ্রামের বাসা আপনি তো। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লায়। তোমরা কেউ আছো কুমিল্লার? আমার চিনো, আমি কি করি জানো? আমার নাম জানো তোমরা? নো স্যার। জি স্যার। স্যার নাম জানি। আচ্ছা, স্যার আপনি কি করেন? আমি তো পড়ালেখা করি। স্যার কোথায় পড়ালেখা করেন? আমি হচ্ছে তোমাদের এই কি জানি বলে, ফাহিম স্যারের চিনো না? জি স্যার। ফাহিম স্যারের ভার্সিটিতেই হচ্ছে আমি পড়ালেখা করি, ইঞ্জিনিয়ারিং। যাদের যাদের ইঞ্জিনিয়ারিং হওয়ার শখ তারা হচ্ছে। সুভাকে আপনি ভালো ভালো অ্যাডভাইস দিয়েন, ওর কাজে লাগবে ভবিষ্যতে। কাকে? সুভাকে? সুভাকে। হ্যাঁ, ওইটা দেবে সবাই, টিচারদের কাছে বলবা, ওরা পথ দেখাই দেবে। তোমরা তো হচ্ছে যেই লাইফটা এখন পার করবা ভবিষ্যতে, ওইটা তো আমরা পার করে এসে পড়ছি না? তো অবশ্যই কোথাও যদি আটকে যাও বা হচ্ছে কোনো সাজেশনের দরকার হয়, পরামর্শের দরকার হয়, অবশ্যই জিজ্ঞাসা করবা। স্পেশালি আমারই জিজ্ঞাসা করতে পারো। মানে আমি তেমন বেশি হচ্ছে মাইন্ড করবো না যে হচ্ছে কেন জিজ্ঞাসা করছেন হ্যান ত্যান। যে কোনো কোশ্চেন হচ্ছে করতে পারো, কিভাবে কি করবা। তারপরে হচ্ছে বাসায় বড়রা থাকে, ওদেরও জিজ্ঞাসা করতে পারো। ওকে, তো এই চ্যাপ্টারটা শেষ করে ফেলো, এর আর অল্প একটু আছে। স্যার পড়বো। জেমি বা হচ্ছে কেউ পড়ো, শুভা পড়ো, শুভা পড়ো। স্যার আমি পড়তেছিলাম। শুভা ইঞ্জিনিয়ারিং হবে না? অনেক পরিশ্রম করতে হবে ভাই এখনকার থেকে। সুভাকে দিয়েই করান। হ্যাঁ, শুভা পড়ো। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একই সঙ্গে বিপন্ন প্রজাতি এবং সেগুলোর আবাসস্থল রক্ষা করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশেই জীববৈচিত্র্য সংরক্ষণে এখন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। পরিবেশ দূষণ, বন্যপ্রাণী হত্যা করে সেগুলোর চামড়া বা হাড় দিয়ে পণ্য তৈরি, প্রাণী পাচার ইত্যাদি সমস্যার কারণে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভূত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক, আঞ্চলিক সংস্থা, সরকারি ও বেসরকারি সংস্থা এবং দেশের বাইরের খ্যাতিমান সংস্থা, জাতিসংঘ সহ নানা প্রতিষ্ঠান এই জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জীববৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করে জীববৈচিত্র্যের সংরক্ষণ ও বৃদ্ধিকে উৎসাহিত করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রাকৃতিক বনাঞ্চলকে সেখানকার অধিবাসী উদ্ভিদ ও বন্যপ্রাণীর নিরাপদ অভয়ারণ্য হিসাবে গড়ে তোলা হয়েছে। যেখানে জীববৈচিত্র্যকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে মানুষের গতিবিধি সীমিত রাখা হয়। বাংলাদেশেও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার দেশের বনাঞ্চলের কিছু অংশ সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করেছে। এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের গাছ আহরণ বন্ধ রাখা ছাড়াও মানুষ সৃষ্ট বনায়নে পুরাতন গাছ আহরণ বন্ধ রাখা হয়েছে। বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে নতুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করা হয়েছে। এরকম সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে পৃথিবীর অনেক দেশেই জীববৈচিত্র্য রক্ষায় নতুন আশার সঞ্চার হয়েছে। তবে বিজ্ঞানী এবং পরিবেশবাদী সংগঠনগুলো এসব পদক্ষেপকে আরো জোরালো করতে বলেন। শুধু সরকারি উদ্যোগ এক্ষেত্রে যথেষ্ট নয়, বরং সেই সঙ্গে প্রয়োজন মানুষের সচেতনতা। সময়ের সঙ্গে যেসব জীব ইতিমধ্যে ঠিক আছে, বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে।
সময়ের সঙ্গে যেসব জীব বিলুপ্ত হয়ে গেছে এগুলোর আর ফিরে আনা যাবে না। তো যেগুলো আছে ওইগুলো সম্পর্কে আমাদের কি যত্নশীল হওয়া উচিত। এখন যেটা বলতেছিলাম ওইটা হচ্ছে এই যে দেখো এই জিনিসটা এই জায়গাটা, ওই যে বললাম না যে হচ্ছে সুন্দরবনে বাঘের সংখ্যা কমে গেছে। তো একটা জি সময় কি স্যার। করতো তোমার বাঘের চামড়ার কিন্তু অনেক দাম ছিল, জানো এটা? বাঘের চামড়া, তারপর হচ্ছে ভাল্লুকের চামড়া, ওইগুলা দিয়ে হচ্ছে বড় বড় শো পিস, তারপর হচ্ছে ঘরে সাজানোর কাজে হচ্ছে অনেক লাখ টাকা দিয়ে কিনে নিয়ে যেত। হাতির দাঁত, চিনো? শুনছো কখন এগুলা? জি স্যার। টিভিতে নাটক স্যার সিনেমায় দেখার কথা। তো এগুলার অনেক দাম। তো এগুলা কি করতো, ধরো আশেপাশে যারা থাকতো ধরো সুন্দরবনের আশেপাশে, ওরা গিয়ে বাঘের জন্য ফাঁদ পাততো, ফাঁদ পেতে বাঘটারে মেরে টেরে ওর চামড়া খুলে নিয়ে আসা পড়তো। তারপর হরিণের চামড়া নিয়ে আসা পড়ে, এই হাতির দাঁত কাইটা নিয়ে আসা পড়ে। এরকম করে দেখা যায় হাতির দাঁত টাত কাটার পরে হাতি মারা যাইতেছে, বাঘের চামড়া মানে মাইরেই ফেলতেছে বাঘরে। এরকম করার কারণে আমাদের বাঘ এমনি আছে কয়েকটা, তারপরে যদি এরকম করে তাহলে তো হচ্ছে তোমার বাঘ আর হচ্ছে থাকবে না, হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাবে। তো তখন হচ্ছে এই যে পাচার টাচার রোধ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আসছে, বাংলাদেশি সরকারি বেসরকারি, এগুলো হচ্ছে বাঘের শরীরে হচ্ছে ট্র্যাকার ফিট করছে। ট্র্যাকার যেন ট্র্যাকার, নো স্যার। এই জিপিএস ট্র্যাকার আর কি, যেটা হচ্ছে তুমি এখানে বসে দেখতে পারবা যে বাঘটা কই যাইতেছে কি করতেছে। যার কারণে হচ্ছে বাঘের তোমার গতিবিধি অনুসন্ধান করতে পারে ওই ট্র্যাকারের মাধ্যমে, যাতে হচ্ছে অন্য কেউ হচ্ছে ধরে না যায়। এই কয়েকদিন আগেও তো ওই যে সুন্দরবন থেকে ভারতে বাঘ ঢুকে গেছিল। তারপর হচ্ছে সুন্দরবনের নদীর এখানে পানি কমে যাওয়াতে তোমার হচ্ছে কি বলে আহ নদী পার হয়ে বাঘ পারে ডাঙ্গায় চলে আসছিল। শুনছে এই ঘটনা? আসার পরে তো হচ্ছে এই মানুষ খুব আতঙ্কে পড়ে বাঘ ধরে মেরে ফেলছে জাল দিয়ে, এমন অনেক ঘটনা আছে। তো এগুলা করা যাবে না। এই যে দেখো এটা কি লিখছে, বিষুবীয় রেখার কাছাকাছি অঞ্চলে জীববৈচিত্র্য বেশি কেন? একটা কারণ বলো তো কেন? কারণ কি ওইখানে পরিবেশ কি নাতিশীতোষ্ণ, তাই না? বাংলাদেশের পরিবেশের মতো, না শীত না গরম, ওইরকম পরিবেশে সকল জীব বাস করতে পারে। ওকে, ঘুমিয়ে গেছো সবাই? নো স্যার। নো স্যার। ঠিক আছে। তো এর পরের চ্যাপ্টারটা শুরু করার আগে আজকে আমরা দুইটা চ্যাপ্টারে পড়বো, আর পরের তিনটা চ্যাপ্টার তো আমি পড়াইছি না, ওইগুলো মোটামুটি আগানো আছে। So, ওই তিনটা চ্যাপ্টার আমি একসাথে নেক্সট ক্লাসে পড়াবো। ওকে, আচ্ছা এটাতে কি কি আছে একটু দেখি। পরমাণু, নিউক্লিয়াস, অপরিবাহী, পরিবাহী, অণু, কঠিন তরল, গ্যাস, শেষ। ঠিক আছে। এই তৃতীয় চতুর্থ আর কোনটা আছে? ষষ্ঠ চ্যাপ্টার নাকি? অণুজীব নাই জি তোমাদের? স্যার, ষষ্ঠ চ্যাপ্টার। না স্যার, তাপ ও তাপমাত্রা দিছে? কোষ বিজ্ঞান ওই আছে। ওইটা, ও তাপ ও তাপমাত্রা তো মনে হয় পড়াইছি তোমাদের, তাই না? জি স্যার ওই জি কঠিন স্যার। তরল বায়বীয় থার্মোমিটার কিভাবে বানায় ওইগুলো দেখাইছিলাম না আমি? স্যার আপনি খাতায় ক্লাস আছে নেননি? নোট করা? স্যার আপনি তো ক্লাসই নেননি ওগুলাই। তাপমাত্রা পড়াইনি, কাদের ম্যাম পড়াইছি নিছিল। জানি, পড়াইছি কাউরে, সিক্স এর না নাইনের বাচ্চাদের পড়াইছি। এবার তোমাদের আছে, তোমাদের মনে হয় পড়ানো হয় না, ফিগার গুলা দেখে একরকম লাগে। পরিচলন পরিবহন না, আচ্ছা ঠিক আছে। প্রথম দিন একটু আস্তে ধীরে আমরা আগাই, দুইটা চ্যাপ্টার শেষ করতে পারলে এনাফ। স্যার আপনি আমাদের ক্লাস নিচ্ছিলেন না কেন? জি আমি স্যার। একটু আমি একটু বিজি হয়ে গেছিলাম, আমারও তো পড়ালেখা করা লাগে। এই কারণে পরে একটু ব্রেক দিছিলাম আর কি। আচ্ছা এইটা আমরা আলোচনা করি। অনুপরমাণু কি বলো তো? তোমরাই বলো, অণু কি আর পরমাণু কি? কে দ্বারা কে গঠিত হয়?
দুইটা অণু এক বা একাধিক অণু মিলে হচ্ছে পরমাণু হয়। সত্যি নাকি উল্টা? সত্যি। জেমি বলো, জেমি বলো। স্যার এক বা একাধিক অণু নিয়ে আমাদের অনেকগুলো পরমাণু গঠিত হয়। ও, একটার কথাই বলো, অনেকগুলা লাগবে না। পরমাণু কাকে বলে? স্যার কি বললেন? পরমাণু কাকে বলে? কোন মৌলিক পদার্থে যে যে ক্ষুদ্রতম কণার মাধ্যমে মৌলিক মৌলিক পদার্থটি তার উম, ধর্ম উপস্থিত থাকে তাকে বলা হয় পরমাণুর মানে হচ্ছে মৌলের পরমাণু বলে থাকে। আচ্ছা আমি বলি, পরমাণু হচ্ছে একটা মৌলিক পদার্থ, তাই না? জি স্যার। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কণা। হ্যাঁ ক্ষুদ্রতম ধরো একক বললাম আমি, বা কণা, ঠিক আছে? এটা হচ্ছে আমার পরমাণু। তো পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক বা কণাকে আমরা কি বলি? পরমাণু বলি। ওকে, পরমাণুর যদি তুমি আরো ভাঙ্গো, তাইলে অন্য আর কোনো পদার্থ কিন্তু পাইবা না। এখন আসে মৌলিক পদার্থ কি। মৌলিক পদার্থ কি বলতো? যে পদার্থ একটা মাত্র পরমাণু দ্বারা গঠিত, এক ধরনের পরমাণু। যেমন হচ্ছে তুমি যদি দেখো, হাইড্রোজেনের একটা তুমি ইয়া নিছো, বার নিছো, বা হচ্ছে গোল্ডের একটা বার নিছো, ওটাতে শুধু গোল্ডই আছে, তাহলে এটা কি একটা মৌলিক পদার্থ, তাই না? এখন তুমি এক গ্লাস পানি নিছো, পানিতে কি থাকে? H2 থাকে, তাই না? দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। তো এটা কি মৌলিক পদার্থ হইলো? না স্যার, এটা নো যৌগিক স্যার। তো যৌগিক পদার্থ হয়ে গেছে। আর দুইটা মৌলিক পদার্থ, যে মৌল, যেমন হচ্ছে কি পরমাণু, এই যে হাইড্রোজেনের পরমাণু আর অক্সিজেনের পরমাণু মিলে যে হচ্ছে এই যে H2 ফর্ম করছে, গঠন করছে, ওইটা কি? ওইটা হচ্ছে আমার পানি। অণু, ঠিক আছে? সেই যে হাইড্রোজেন একটা পরমাণু, হাইড্রোজেনের অক্সিজেনের পরমাণু হইতে পারে, লোহার পরমাণু হইতে পারে কি ফেরিক লোহার পরমাণু, গোল্ডের পরমাণু হইতে পারে, এগুলো জানো তোমরা সংকেত? Ag, রূপার পরমাণু সিলভার Au, কার্বনের পরমাণু C, এই যে হাইড্রোজেনের হচ্ছে H, অক্সিজেনের U, তারপর ক্লোরিনের হচ্ছে কি Cl, অ্যালুমিনিয়ামের Al। এগুলো হচ্ছে রাসায়নিক সিম্বল। তোমরা এগুলোর সাথে পরিচিত? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন বলছে কোটি কোটি পদার্থ আছে, কিন্তু মৌলিক পদার্থ কয়টা? 118টি। 98টা। 118টা। 98টা হচ্ছে তুমি কই পাও? প্রকৃতিতে পাও। আর 20টা তুমি কি করো? কৃত্রিম ভাবে ল্যাবে তৈরি করো, তাই না? জি স্যার। টোটাল দেখো, টোটাল 118টা, তার মধ্যে 98টা কি ন্যাচারাল, প্রকৃতিতে পাও। আর 20টা, আর 20টা না তো, আর 10টা থাকার কথা না? না স্যার, হিসাব মিলাও 20টা। না। 118। ও 118টা তো, আমি 108টা লিখছি। হ্যাঁ, 20টি হচ্ছে কি প্রকৃতিতে থাকে, তাই না? জি স্যার। আরে সরি, 20টা কৃত্রিম ভাবে তৈরি করে, কৃত্রিম উপায়ে তৈরি করে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে কয়টা ন্যাচারাল আর কয়টা হচ্ছে আর্টিফিশিয়াল 118টার মধ্যে। ওকে, এখন আসি, আমি যদি পরমাণুর ভিতরে ঢুকি, ফর এক্সাম্পল এই হচ্ছে একটা হাইড্রোজেনের পরমাণু, ঠিক আছে? এটাতে কি থাকে বলতো? বা ধরো একটা কার্বনের পরমাণু, এটাতে কি থাকে জানো? ইলেকট্রন, তোমাদের, প্রোটন। হ্যাঁ এটার ঘটনটা দেখাই আমি। এই হচ্ছে ধরো, এই হচ্ছে আমার কার্বনের একটা পরমাণু, এই হচ্ছে আমার কার্বন পরমাণু। তো এটার যদি তুমি দেখো জুম করে, দেখবে যে এই যে একটা নিউক্লিয়াস থাকে না এখানে জি স্যার। মাঝখানে, এইটাতে হচ্ছে তোমার পজিটিভ চার্জ থাকে, এগুলাকে বলা হয় কি বলো? প্রোটন আর প্রোটন। নিউট্রন। হ্যাঁ, আর একটা থাকে নিউট্রাল। নিউট্রাল মানে না পজিটিভ সে, না নেগেটিভ, ওইটাকে বলা হয় নিউট্রন নিউট্রন। না স্যার, নিউট্রন। আর এটা নিউট্রাল মানে হচ্ছে তোমার ইয়া, নিউট্রাল মানে পজিটিভও না নেগেটিভও না, এটা বুঝাইছি। নিউট্রাল মানে বুঝো না, নিরপেক্ষ।
বুঝছো? জি স্যার। নিউট্রনটা নিরপেক্ষ, মানে নিউট্রাল। নিউট্রাল আর নিউট্রন এক না। নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, বলে না আমি নিউট্রাল, আমি কোনো পক্ষে না, ওইটা হচ্ছে নিউট্রাল। আর নিউট্রন হচ্ছে ওই পরমাণুটা, অণুটা, মানে হচ্ছে যৌগিক যে কণাটা আছে, মৌলিক, ওইটার নাম হচ্ছে নিউট্রন। এই যে এই নিউট্রন, প্রোটন, আরেকটা কি, ইলেকট্রন, তাই না? ইলেকট্রন। এগুলার ইয়া যেন সংকেত জানো? জি স্যার। এই যে এইগুলা হচ্ছে, যে ইলেকট্রন ই দিয়ে লিখে, প্রোটন পি দিয়ে লিখে, নিউট্রন এম দিয়ে লিখে। সো আমরা একটা কার্বন কণা যদি আঁকি, দেখো কি কি থাকে। এই যে এইখানে হচ্ছে তোমার নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসে প্রোটন আর কে থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। নিউট্রন। দেন এইটারে চারদিকে আবর্তন করে কে, ইলেকট্রন। ইলেকট্রন। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা কার্বনের পরমাণু। তো আমরা এখান থেকে কয়টা জিনিস পাই? তিনটা জিনিস। একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, আরেকটা কি, নিউট্রন। নিউট্রন। সোজা হিসাব। ওকে। সো এইটাই বলছে যে আমরা এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাই। ঠিক আছে? ইলেকট্রন প্রোটন মানে কি এগুলো জানো? ইলেকট্রন কি নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ? নেগেটিভ চার্জ। নেগেটিভ। প্রোটন কি? পজিটিভ চার্জ। নিউট্রন? শূন্য আধান যুক্ত। হ্যাঁ, শূন্য আধান, মানে হচ্ছে নিরপেক্ষ, তাই না? জি স্যার। যে আমি পজিটিভও থাকবো না, নেগেটিভও থাকবো না, নিরপেক্ষ। এখন একটা জিনিস তোমাদের বলি, ধরো একটা একটা ইলেকট্রন আছে, একটা কি আছে, প্রোটন আছে, তাই না? ধরো একটা প্রোটন আছে, এক- একটা যদি তোমার নিউট্রন থাকে, একটা নিউট্রনকে যদি তুমি ভাঙ্গো, সামহাও যদি ভাঙ্গো, তাহলে তুমি একটা ইলেকট্রন পাবা, একটা প্রোটন পাবা। বুঝছো? তো কেমনে? জি স্যার। কেমনে ভাঙবা ওইটা আলাদা হিসাব, ওইটা অনেক হাই কনফিগারেশনের তোমার ইনস্ট্রুমেন্ট লাগবে ওইটারে ভাঙতে। নিউক্লিয়ার ফিউশন ফিশন রিঅ্যাকশন পড়বা পরে লেভেলে গেলে। বাট এটা স্যার জেনে এখানে রাখো যে, নিউট্রন আর ইলেকট্রন প্রোটন তো আলাদা, তাহলে ওটা ভাঙলে কেমনে আমরা ইলেকট্রন আবার প্রোটন পাবো? হ্যাঁ এই যে দেখো, একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জকে যদি তুমি একসাথে করো, তাহলে এটা কি হবে? শূন্য। এটাই শূন্য, মানেই হচ্ছে নিউট্রন। বুঝছো? জি স্যার। এবার আসো পরমাণুর গঠন। বলো এটা কে বুঝছো আর কে বুঝাইবা আমারে, পরমাণুর গঠন কেমন হয়? জানো কেউ পরমাণুর গঠন কেমন হয়? স্যার হচ্ছে ইলেকট্রন, হ্যাঁ বলো। ইলেকট্রন গুলা ঘিরে থাকে হচ্ছে একটা, স্যার যেটা বুঝাইলেন, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে হচ্ছে হ্যাঁ, প্রোটন আর নিউট্রন থাকে, তার যে কক্ষ আবর্তন করে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, এটাই বলছো। ওই যে সূর্য যেমন ঘুরে না, পৃথিবী কি সূর্যের চারপাশে ঘুরে না? দেখছো এটা? সৌরমণ্ডল দেখছো কখনো? দেখছি স্যার ছবিতে। এই যে দেখো কি আসছে, ইমেজ, সোলার, আচ্ছা, কি রে ভাই, এই যে দেখো, এইটা দেখো, দেখছো এই হচ্ছে সূর্য, আর এটার চারদিকে কি গ্রহগুলা ঘুরতেছে না? জি স্যার। সিমিলারলি যখন হচ্ছে আমি একটা ইলেকট্রনের স্ট্রাকচার দেবো, ধরো হচ্ছে ইলেকট্রন, হ্যাঁ, রোটেট,
ইলেকট্রনের রোটেট দেখবো আমি, ধরো এই ছবি দেখাই তোমাদের। এই যে দেখো, এই হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো হচ্ছে, এই যে মাঝখানে এটা কি নিউক্লিয়াস, দেখছো নীল যে ইয়াটা, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। আর এই যে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে এগুলো হচ্ছে কি? ইলেকট্রন। ইলেকট্রন। হ্যাঁ, এই যে দেখো এটা, এই যে দেখো ইলেকট্রন গুলো ঘুরতেছে, দেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। তো এইগুলা হচ্ছে ইলেকট্রন ঘুরে নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। আর এগুলো স্পিড অনেক বেশি হয়, কারণ এগুলো তো এমনি আমরা খালি চোখে দেখতে পাই না, তাই না? তো ছোট পরমাণুর স্পিড অনেক বেশি। তারপরে আসা হচ্ছে বিকর্ষণ। পজিটিভ পজিটিভ অলওয়েজ কি করে বলো তো? বিকর্ষণ করে। পজিটিভ নেগেটিভ কি করে? আকর্ষণ। নেগেটিভ নেগেটিভ আকর্ষণ। কি করে? বিকর্ষণ। বিকর্ষণ। আকর্ষণ। হ্যাঁ, একই ধরনের চার্জ কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণ করে। ঠিক আছে। আর অপোজিট চার্জ কি করে একে অন্যকে? আকর্ষণ করে। আকর্ষণ করে। গুড। এবার আসো পারমাণবিক সংখ্যা কি। এটার জন্য আমি হচ্ছে আবার স্লাইডে ইয়াতে চলে যাই, বোর্ডে চলে যাই। বলো, সংজ্ঞা বলো, কে পারো পারমাণবিক সংখ্যার? স্যার, স্যার আমি বলি। হ্যাঁ বলো। যে হচ্ছে কোন, হ্যাঁ কোন, আচ্ছা আমি ইলেকট্রনের। বলি। ইলেকট্রন না, কোন মৌলের, হ্যাঁ, মোট বা টোটাল প্রোটন থাকে না, প্রোটন? স্যার টোটাল ভরকে বলে না। না না, ওইটা পারমাণবিক ভর। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের প্রোটন সংখ্যাকে কি বলে? ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে, ঠিক আছে। এখন আসে পারমাণবিক ভর কি। ভর, পারমাণবিক ভর হচ্ছে কোন মৌলের, এগুলো লিখে রাখো, কোন মৌলের মোট প্রোটন ও নিউট্রনের সংখ্যাকে কি বলে? পারমাণবিক ভর বলে, ঠিক আছে। এগুলো যদি আমি চ্যাপ্টার পড়াইতাম আরো ইন ডিটেলস পড়াইতে পারতাম। এইগুলা হচ্ছে তোমার হিসাব, বুঝতে পারছো? কারো ডাউট থাকলে বলো, ক্লিয়ার করি। কে জানি বলতেছিলা, জয়রা নাকি সুভা? হ্যালো। স্যার আমি না। আমি বলতেছিলাম। স্যার আমি হ্যাঁ বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি প্রবলেম? স্যার কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এইগুলা হচ্ছে পারমাণবিক ভর আর হচ্ছে পারমাণবিক সংখ্যার দুইটা জিনিস। এখন এই যে ভর মানে কি, প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু কি? পারমাণবিক ভর। ভর। আর প্রোটন সমান সমান কি? পারমাণবিক সংখ্যা। সংখ্যা, ঠিক আছে। এগুলা কনসেপ্ট ক্লিয়ার রাখবা। তো এখন আমি যদি দেখি যে হচ্ছে আমার কার্বনের ভর কত, ধরো তোমাদের একটা ম্যাথ দিলাম। আর আরেকটা জিনিস মনে রাখবা যে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমসময় কার সমান হবে? প্রোটনের সমান। প্রোটনের সংখ্যার সমান। হ্যাঁ, একটা নর্মাল মৌলে আর কি। আয়ন টায়ন ওইগুলো পরে হিসাব। আয়ন চিনো তোমরা? আয়ন, নো স্যার। আয়ন হচ্ছে মৌলের একটা এমন একটা স্টেজ যেখানে হচ্ছে মৌল
তার থেকে ইলেকট্রন ত্যাগ করে, ধরো এই যে হচ্ছে কার্বন, কার্বন মন চাইছে যে হচ্ছে আমি একটা ইলেকট্রন কাউরে দান কইরা দেব, তখন এই ইলেকট্রনটা সে কাউরে দান করে দেয়। করে দিলে তার মধ্যে প্রোটন কয়টা আছে? ধরো 6টা, ইলেকট্রন কয়টা ছিল? 6টা। এখন যেহেতু একটা দান করে দিছে, তাহলে এখন ইলেকট্রন কয়টা হয়ে গেছে ওর কাছে? 5টা। 5টা। তো এই ইলেকট্রন দান করা যায় বলে আমরা ইলেকট্রনরে পারমাণবিক সংখ্যা বলি না। বুঝতে পারছো? আমরা বলি যে ইলেকট্রন আর প্রোটন সেম, কিন্তু ইলেকট্রন একটা মৌল যে কোনো সময় অন্যকে দান করে দিতে পারে, যার এই কারণে আমরা ইলেকট্রনকে পারমাণবিক সংখ্যা বলি না, আমরা প্রোটনকে পারমাণবিক সংখ্যা বলি, কারণ প্রোটন এত ইজিলি দান করতে পারে না সে কাউরে, ওইটা নিউক্লিয়াসে থাকে। কনসেপ্ট বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে। এখন ওই যে যদি কেউ বলে তোমাদের যে হচ্ছে ইলেকট্রন প্রোটন নাম্বার তো সমান, তাহলে আমরা ইলেকট্রন নাম্বারকে কেন পারমাণবিক নাম্বার বলি না? তাহলে তোকে তুমি কি বলবা? বলো, কি বলবা তুমি? সুভা বলো, কি বলবা? ধরো তোমাকে ভাইবা বোর্ডে বা হচ্ছে যেখানে হোক কোশ্চেন করছে যে একটা পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন নাম্বার তো সমান, তাহলে আমরা প্রোটনকে কেন পারমাণবিক সংখ্যা বলি, ইলেকট্রনকে কেন বলি না? তখন তুমি কি অ্যান্সার দিবা? জেমি বলো তো। কারণ স্যার ইলেকট্রনের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যখন তখন আমরা যদি চাই যে অন্য কাউকে দিয়ে দিতে, তাহলে আমরা সেটা দিতে পারি, তুমি কিন্তু প্রচলিত সেটা সাধারণত হয় না। তুমি চাইলে হবে না, কার্বন চাইতে হবে, আচ্ছা, আমি দেব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই কারণে। আর প্রোটন সহজে হচ্ছে সে ডোনেট করতে পারে না, মানে দান করতে পারে না, এই কারণে। ওকে, আমরা এখানে ছোট করে একটু নতুন একটা জিনিস শিখি। তোমরা কি ইলেকট্রন বিন্যাস পারো? স্যার। জি ইলেকট্রন স্যার। বিন্যাস করতে পারো? ইলেকট্রন বিন্যাস জি স্যার পারি। করো তো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো। কইরা পাঠাইবা কেমনে তোমরা? করো, কইরা বলো, যা সিকোয়েন্সটা বলো, তাইলে আমি বুঝা যাব। স্যার হয়ে গেছে। হয়ে গেছে? জি স্যার। হ্যাঁ বলো তো শুনি। স্যার ক্লোরিনের হচ্ছে প্রথম গোলাকারটাতে প্রথম মানে চক্রে হচ্ছে 2 বসবে, কারণ 2টা বৃত্ত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। তোমরা ওই স্ট্রাকচার বলি নাই। এটা হচ্ছে এভাবে করা যায়, একটা সূত্র আছে এখানে। এস, এটা সবাই লিখো খাতায়। SSP, আমার সাথে বলো। স্যার এটা না 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s। এই মনে রাখার দরকার নেই এসব, তুমি যে আমার সাথে লিখো SSP, তারপর SPS, VPS, VPS, তারপরেরটা লিখবা FVPS। লিখো তো এটা পুরাটা, লিখে একবার বলো সবাই লাউড স্পিকার অন করে, মাইক্রোফোন অন করে বলো। স্যার হচ্ছে SSP SPS DPS DPS হুম, FDPS। না দেখে বলো এবার, সিকোয়েন্স SS সোজা। হ্যাঁ SSP SPS DPS DPS FDPS। হ্যাঁ, বাকিরাও বলো। SSP, SPS, DPS, DPS, FDPS। হুম, জেমি বলো, লিখছো তো সবাই? SSP
জি স্যার লিখছি এসএসপি এসপিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস। ওকে, মনে থাকবে এটা, সহজ কিন্তু এটা। এখন তুমি যখন ক্লোরিনেরটা করবা তখন হচ্ছে দেখো এসে হচ্ছে 2টা ইলেকট্রন থাকতে পারে, এগুলো লিখে নাও। এসে 2টা ইলেকট্রন থাকতে পারে, পিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, ডিতে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, আর এফ এ সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। লিখে ফেলছো? জি স্যার। জি স্যার। ওকে, এখন দেখো আমি যদি এটার ইলেকট্রন বিন্যাস করি যে এস এস পি এস পি এস, ঠিক আছে, করলাম। এখন আমি হচ্ছে এগুলো নাম্বারিং করব। এস সব সময় 1 থেকে শুরু করবা, 1 2 3 4, ঠিক আছে। পি সব সময় 2 থেকে শুরু করবা, 2 3। আর কি আছে? নাই। ওকে, এখন 2, এই যে এস এ হচ্ছে কয়টা ইলেকট্রন আমার থাকতে পারবে সর্বোচ্চ? 2টা, 2টি। দিলাম 2টা। এই এসেও 2টা, দিলাম 2টা। কয়টা হয়েছে আমার? 4টা ইলেকট্রন। পিতে 6টা থাকতে পারবে, দিলাম 6টা। টোটাল 10টা হয়েছে। আর আমার কতটা ইলেকট্রন বাকি আছে? 7টা ইলেকট্রন, তাই না? জি স্যার। জি স্যার। এখন 7টা ইলেকট্রন আমার এই যে এখানে দেই 2টা, আর কয়টা থাকে? 5টা। তো পিতে তো আমার 6টা ধরতে পারবে, তো আমি 6টা যেহেতু ধরতে পারবো, আমি 5টাও তাইলে রাখতে পারবো, তাই না? ম্যাক্সিমাম 6টা, আর মিনিমাম আমি যতটা রাখি। তো এইটা আর আমার কাজে লাগতেছে না। তো এইটা হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস। তো এখন দেখো, এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে আমার প্রথম শক্তি স্তর, এই হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তর, এই হচ্ছে আমার তৃতীয় শক্তি স্তর। ওকে, তো এই যে একের ভ্যালু, এই যে এইটা হচ্ছে আমার এন এর ভ্যালু। এখানে এন এর ভ্যালু কত? 2 না? এটা হচ্ছে n জি ইজ ইকুয়াল টু স্যার। 1, n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 3। তো দেখো তো, এই যে n এর ভ্যালু যখন 1, কয়টি ইলেকট্রন আছে টোটাল? 2টা না? জি স্যার। তো 2টি ইলেকট্রন আমি বসায় দিলাম। এবার দেখো n এর ভ্যালু 2, এইটা তো 2, এইটা তো 2। তো এই দুইটাতে টোটাল কয়টি ইলেকট্রন আছে? 8টি। এই যে আমি 8টি ইলেকট্রন এখন বসাবো। 1টা 2টা 3টা 4টা স্যার ওই দুইটা টোটাল কেন করলেন? 4টা। কোন দুইটা? স্যার 2s এটা? স্কয়ার আর 2p⁶ ওই যে এই এই দুইটা, দুইটা। এই দুইটা। কারণ জি দেখো স্যার। এইখানেও n এর ভ্যালু 2, এইখানেও n এর ভ্যালু 2। তো এই যে n এর ও, ভ্যালু 2 কোনটাতে? এইটাতে আছে না? জি স্যার। এই কারণে। এবার এইখানে আসো, এখানে n এর ভ্যালু 3, এখানে n এর ভ্যালু 3। তাহলে এই ইলেকট্রন গুলো কই যাবে? 3 নাম্বারে যাবে না? জি স্যার। তো এই যে এখানে 7টা ইলেকট্রন দিবা তুমি, 2টা 4টা 6টা, এই একটা 7টা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস করার নিয়ম। তো এটা দেখে দেখে তারপর করতে হবে, প্রথমে 1s 2s প্রথম 2p। তোমার এইটা বের করা লাগবে, দেন তুমি n এর ভ্যালু দেখে দেখে ওই বসায় দিবা এখানে। বুঝতে পারছো? জি স্যার। তো এটা তোমরা নেক্সট ক্লাসে দেখো। এই যে এইটার ইলেকট্রন বিন্যাস দেখো, ক্রোমিয়াম, কপার, এগুলা লিখে নাও। এটা হোমওয়ার্ক দিলাম, যাও তোমরা করো, এটা ট্রাই করে দেখো। তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর আর কি দেওয়া যায়, জিঙ্ক 30। এগুলা এগুলা করো, এগুলো করে দেখো। ওকে, লেখা হয়ে গেছে না? স্লাইড চেঞ্জ করে দে। জি স্যার। স্যার, ওকে, হ্যাঁ বলো। স্যার এখানে যে বললেন 1s 2s 2p 3s 3p, এখানে হচ্ছে মানে SSP তুমি SPS ওইটা মানে একটার হ্যাঁ, পর আরেকটা সিকোয়েন্সটা লিখতে থাকবে, হবে। সিকোয়েন্সটা থাকবে, সিকোয়েন্সটা মেনটেন করবা। এসএসপি, তারপর এসপিএস, তারপর ডিপিএস, তারপর ডিপিএস, তারপর এফডিপিএস, বুঝছো? জি স্যার। ওই সিকোয়েন্সে যাবে। আচ্ছা, ওই সব বাদ দাও। এখন দেখো পরিবাহী আর অপরিবাহী
এগুলা জানো অর্ধপরিবাহী? জি স্যার। পরিবাহী মানে কি? যার মধ্যে দিয়ে ইলেকট্রন সহজে চলাচল করতে পারে, হ্যাঁ, তাকে বলা হয় উদাহরণ দাও তো পরিবাহী। একটা। কপারের তার, কপার, লোহা, লোহার তার, হ্যাঁ এগুলা। মানবদেহ, হ্যাঁ, পানি। মাটি। তারপর অপরিবাহী কোনটা বলো? যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না তাকে হ্যাঁ, অপরিবাহী বলা হয়, যেমন হচ্ছে রাবার, প্লাস্টিক, কাঁচ, কাঠ। হ্যাঁ, গুড। অর্ধপরিবাহী বলো? যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন আংশিক পরিবহন করে তাকে অর্ধপরিবাহী বলে, যেমন সিলিকন, জার্মেনিয়াম। আর জানি না স্যার, ওকে, এটা উদাহরণগুলো জার্মেনিয়াম একটু আর আরো। সিলিকন। হ্যাঁ, এই দুইটাই অর্ধপরিবাহী, বেসিক্যালি এই দুইটাই আমরা এখন পর্যন্ত এই দুইটাই পড়ি। ঠিক আছে, আরো আছে ওইগুলা এত বেশি অর্ধপরিবাহিতা মানে ধর্ম প্রদর্শন করে না। তো অর্ধপরিবাহী, আচ্ছা আমার কাছে পরিবাহী আছে, এখন কেন আমি অর্ধপরিবাহী ইউজ করব বলো তো? আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় একটা লাইট জ্বালাবো, একটা ফ্যান চালাবো, আমার কাছে তো পরিবাহী আছে, ভালো পরিবাহী আছে, কপারের তার। তাহলে আমার অর্ধপরিবাহী কেন লাগতেছে? কে জানো এটা? স্যার একটু আবার প্রশ্নটা বলেন। যে আমার কাছে পরিবাহী আছে, তাও কেন আমি অর্ধপরিবাহী ইউজ করতেছি? বুঝছো? জি স্যার, বুঝিনি। বুঝো নাই? নো স্যার। ধরো তুমি একটা লাইট জ্বালাবা, ঠিক আছে, বা একটা ফ্যান চালাবা, ওকে। এখন চালানোর জন্য তোমার কি দরকার, যে হচ্ছে আমার যাতে বিদ্যুৎ অপচয় না হয়, তাই না? জি স্যার। আমি ভালো পরিবাহী ইউজ করব যাতে হচ্ছে তাড়াতাড়ি কারেন্ট যাইতে পারে। এখন আমরা পরিবাহী রেখে আমরা কেন অর্ধ পরিবাহী ইউজ করি? এই জেমি বলো তো কেন? হঠাৎ করে আমাদের কি এমন দরকার হয়েছে যে আমরা পরিবাহী ছেড়ে অর্ধ পরিবাহী ইউজ করতে শুরু করে দিলাম? এগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে, তোমাদের ভাইবা আছে না? আছে স্যার। হুম, বলো এখন কেন ইউজ করে, এগুলোই জিজ্ঞাসা করবে। যে আমার পরিবাহী আছে তাও কেন আমরা অর্ধ পরিবাহী ইউজ করি? কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, পরিবাহিতে আমরা বিদ্যুতের প্রবাহ যেটা, ওইটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বুঝছো? তুমি যদি 5 ভোল্ট স্যার। দাও, ওইটা 5 ভোল্টই যাবে, তুমি নিয়ন্ত্রণ করতে পারবা না। কিন্তু অর্ধপরিবাহীতে কি হয়, তুমি কারেন্টের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি কত এম্পিয়ার লাগবে ওইটা দিতে পারবা। এই কারণে অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর ব্যবহার করি আমরা। বুঝছো? জি স্যার। সুবা বলো তো কেন? কারণ স্যার পরিবাহীকে পরিবাহীর যে বিদ্যুৎ গুলো সেগুলোকে যদি পরিবাহীর মাধ্যমে বিদ্যুৎকে আমরা কোথাও রূপান্তর করি তাহলে সেটা একটা সরবরাহ নির্দিষ্ট করি। পরিমাণ আছে সরবরাহ করি তাহলে সেই নির্দিষ্ট পরিমাণটাই যাবে। আমরা সেটাকে থামাতে বা নিজেদের মতো করে দিতে পারবো না, কিন্তু যদি আমরা অর্ধপরিবাহীর মাধ্যমে করি তাহলে সেটা আমরা নিজেদের মতো করে সরবরাহ করতে পারবো। আমরা একটা নির্দিষ্ট নিজেদের মতো করে সংখ্যা দিয়ে। কন্ট্রোল করতে পারবো। জি যে স্যার। আমার এত ভোল্ট আসতেছে, নো প্রবলেম, আমার লাগবে হচ্ছে 2 ভোল্ট, তখন আমি 2 ভোল্ট ইউজ করব। বুঝছো? তো তখন হচ্ছে আমার সেমিকন্ডাক্টর আমরা ইউজ করি। মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, যত কিছু দেখো সবই কি সেমিকন্ডাক্টর। বুঝতে পারছো? জি স্যার। কারণ সেমিকন্ডাক্টরে হচ্ছে আমার ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল ফ্লো আমি নিয়ন্ত্রণ করতে পারি। এই যে এইটা দেখো না, এইটা একটা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। তো সেমিকন্ডাক্টর আছে দুইটা, জার্মেনিয়াম, সিলিকন। তো আগে কি করা হইতো তাইলে, সেমিকন্ডাক্টর আবিষ্কার হওয়ার আগে কি করা হইতো? তাইলে আমরা তখন কিভাবে কারেন্ট নিয়ন্ত্রণ করতাম, এটা জানো কেউ? তখন 1 ক্রোম পরিমাণ হচ্ছে, এখন তো সিলিকন কি, সিলিকনের চিপ দেখছো, এই ছোট একটা চিপ, এটার ভিতরে অনেক কাজ করা যাইতেছে। এই যে অনেকগুলা ইয়া থাকে, এটার ভিতরে অনেকগুলা ওপেম থাকে, এই যে সার্কিট থাকে, লজিক গেট থাকে, এগুলা থাকে এই ছোট একটা চিপের ভিতরে।
হ্যাঁ, আগে তোমার বিশাল একটা রোম নেওয়া হইতো, রোমের ভিতরে বুঝছো, ওই যে তাপ দিলে হচ্ছে পরিবাহিতা কমে বাড়ে, জানো এটা কোনো একটা পদার্থের ভিতরে? স্যার কি হ্যালো, বললেন জি একটু আবার স্যার। আমি বেশি কঠিন বলতেছি নাকি? বুঝতেছো তোমরা? কোনো পদার্থকে যদি তুমি তাপ দাও তাহলে এটার কি পরিবাহিতা হচ্ছে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, এরকম শুনছো কখনো? না স্যার। তো আজকে শুনে রাখো, যদি হচ্ছে তুমি হচ্ছে কপারের তারে যদি হচ্ছে তুমি তাপ দাও, ঠিক আছে, ওইটার পরিবাহিতা কমে। কেন কমে ওইটা যদি জানতে চাও আরেকদিন ক্লাসে দেখা করো, বা হচ্ছে ক্লাসে তুললো যে হচ্ছে কেন কমে, ওগুলো পরে বলবো কোনো এক সময় সময় হলে। তো কোন একটা পদার্থকে যদি তুমি তাপ দাও ওইটার পরিবাহিতা কমে, তখন কি করা হইতো, ভোল্টেজটার ওই যে কারেন্টের ফ্লোরে পরিবাহিতা তোমার কন্ট্রোল করার জন্য বড় একটা তার নিত বা হচ্ছে ফানেল নিত। এই ফানেলের ভিতরে হচ্ছে একটা তার ঢুকানো হইতো, ও ঢুকে এটার ভিতরে হচ্ছে তাপ দিত। তো নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে এটার পরিবাহিতা নির্দিষ্ট পরিমাণ কমতো। আর পরিবাহিতা কমা মানে কি, কারেন্টের ফ্লো কমা, তাই না, ভোল্টেজও কমা। ওইভাবে হচ্ছে আগে নিয়ন্ত্রণ করতো। পরবর্তীতে সেমিকন্ডাক্টর এসে অনেক কিছু সহজ করে দিছে। বুঝতে পারছো? জি স্যার। তারপর অণু আছে, পরমাণু আছে, এগুলো তো পড়লাম। কঠিন তরল গ্যাস, এগুলো জানো? জি স্যার জি জানি। স্যার। পড়া লাগবে। তিনজনে তিনটা সংজ্ঞা বলো, কঠিন পদার্থ কাকে বলে, জেমি বলো। আজকে ক্লাস শেষ। কঠিন পদার্থ যে কাকে বলে? পদার্থের কণাগুলো খুবই কাছাকাছি থাকে এবং নির্দিষ্ট স্থানে থাকে, একে অপরের সাপেক্ষে নড়াচড়া করতে পারে না, তাকে নির্দিষ্ট আয়তন থাকে, আকার থাকে, এগুলো বলতে হবে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে, আয়তন থাকে। ওকে জেমি? জি স্যার। তো শুভা বলো, তরল পদার্থ কাকে বলে? যেসব পদার্থের কণাগুলো তুলনামূলকভাবে কাছাকাছি থাকে এবং যাদের আয়তন থাকলেও মানে যেসব পদার্থের আয়তন থাকলেও আকার নেই তাদেরকে তরল পদার্থ বলে। হুম, তোমাদের কাজ হচ্ছে এই তিনটার মধ্যে চারটা করে ডিফারেন্স লেখা, পার্থক্য লেখা। কঠিন পদার্থের মধ্যে কি থাকে, কঠিন আমি বলি দেখো, একটা বলি। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে, নির্দিষ্ট আয়তন থাকে, পদার্থের কণাগুলো অনেক কাছাকাছি অবস্থান করে। আর কয়টা বলছি পয়েন্ট, তিনটা না? জি স্যার। তুমি যে চাপ প্রয়োগ করো, চাপ প্রয়োগ করলে হচ্ছে এটা অনেক বেশি চাপ প্রয়োগ করার পর দেন হচ্ছে এটা বিকৃত হয়। আর তরল পদার্থে কি হয়, কঠিন পদার্থের থেকে তরল পদার্থের কণাগুলো আর একটু দূরে দূরে অবস্থান করে, এটার নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নাই। তুমি হচ্ছে যদি গ্লাসে রাখো এটা গ্লাসের আকার ধারণ করবে, যদি হাড়িতে রাখো হাড়িতে আকার ধারণ করবে, যেখানে রাখো সেখানে আকারে ধারণ করবে। কিন্তু একটা লোহার টুকরাকে যদি তুমি পাতিলে রাখো এটা কি পাতিলের মতো হয়ে যাবে? নো স্যার। নো স্যার। নো স্যার। ওকে, এখন আসো হচ্ছে গ্যাসিয়াসে। বলে যে গ্যাসিয়াস যে পদার্থটা ওইটার নির্দিষ্ট কি নেই বলো, আকারও নাই, আবার আকৃতিও নাই। হ্যাঁ আকৃতিও নাই, এটার নির্দিষ্ট আয়তনও নেই। বুঝছো? গ্যাসে হচ্ছে তুমি যদি চাপ দাও, ধরো সেম পরিমাণ গ্যাস তুমি হচ্ছে একটা সেন্টের বোতলে রাখছো, মানে ছোট পারফিউমের বোতলে, আবার ওই গ্যাসটা তুমি যদি প্রকৃতিতে ছেড়ে দাও বা হচ্ছে বড় একটা সিলিন্ডারে নাও, ওই গ্যাস পুরাটা সিলিন্ডার দখল করেই থাকবে। বুঝতে পারছো? তো বলে যে তুমি তরল পদার্থকে যদি চাপ দাও তুমি এটাকে কম্প্রেস করতে পারবা না, মানে হচ্ছে সংকোচন করতে পারবা না। কঠিন পদার্থেরও যদি চাপ দাও সংকোচন করতে পারবা না। তো বলে স্যার আমি যদি হচ্ছে ওই যে হাইড্রোলিক প্রেসার দিয়ে যদি চাপ দেই তাহলে তো দেখি হচ্ছে একটা চ্যাপ্টা হয়ে যায়, বলতে পারো না তোমরা? আমি যদি হচ্ছে লোহারে পারি। পিটাই তাহলে তো এটা চ্যাপ্টা হয়ে যায়, তাই না? জি স্যার। চ্যাপ্টা হইছে জি এই যে স্যার। ধরো এই লোহাটা চ্যাপ্টা হয়ে এরকম হয়ে গেছে, ঠিক আছে, এটা দৈর্ঘ্যে কমছে, প্রস্থে তো বেড়ে গেছে। তো আলটিমেটলি ঘুরে ফিরে দেখবে এটার আকার আয়তন সেম আছে। বুঝছো? জি লোহা স্যার। এমন না যে তুমি পিটাইছো এটা একদিক থেকেই কমছে আর হচ্ছে বড় হয় নাই। যদি পিটাও এটারে তাহলে দেখবে বড় হবে পাতলা হবে। বুঝছো? তো ওই যে বড় জি হয়ে স্যার। হয়ে পাতলা হয়ে এটার আয়তন সেম রাখবেও।
আর তরলকে হচ্ছে তুমি প্রেসার দিলে হচ্ছে তুমি কমাইতে পারবা না। তরলে কখনো দেখো এই যে ইয়াতে সিরিঞ্জের ভিতরে, সিরিঞ্জ চিনো সিরিঞ্জ? জি স্যার জি দেখছি। স্যার। সিরিঞ্জের ভিতরে পানি নিবা, পানি নিয়ে ফুল পুরাবা, পুরানোর পর হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিবা পানি থাকা অবস্থা, দেখবা অনেক কষ্ট, তুমি নিতেই পারবা না। তারপর কি করবা, সিরিজ থেকে পানি ফালাইবা, ফালাইয়া এবার হচ্ছে তুমি শুধু গ্যাস নিবা, মানে হচ্ছে কিছু নিবা না, নিয়ে এবার প্রেসার দিবা, দেখবা অনেকখানি যায় ভিতরে, বুঝছো? জি তো স্যার। ওইটা হচ্ছে তোমার গ্যাসের সংকোচন হয়। তো এটার কোনো আয়তন নাই নির্দিষ্ট, আকারও নাই। এই হচ্ছে এদের মধ্যে পার্থক্য, বুঝছো? এই যে গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে আছে না, জি যখন স্যার। তুমি চাপ প্রয়োগ করবা তখন এগুলো অনেক কাছাকাছি চলে আসে, আবার যখন চাপ ছেড়ে দিবা তখন এগুলো আবার দূরে চলে যায়। তো বলে যে হাই প্রেসারে অনেক কম তাপমাত্রায় যদি তুমি একটা গ্যাসকে রাখো, এটা হচ্ছে তরল কঠিনে পরিণত হয়ে যায়, তরলে পরিণত হয়ে যায়। অনেক বেশি প্রেসার দিলে কি করবে, অণুগুলো কাছাকাছি চলে আসবে, তাই না? এবার তুমি তাপমাত্রা কমায় দিছো, তাইলে ওই গ্যাস তরলে পরিণত হয়ে যাইতেও পারে। ওইটা একটা পরীক্ষা। ওকে, তো এই ছিল আজকের ক্লাস আমাদের। তোমাদের কোনো ডাউট কোশ্চেন থাকলে বলো। নো স্যার নেই। বুঝতে পারছো ক্লাস? জেমি, জি স্যার। জি স্যার। শুভা? জি স্যার। ঠিক আছে, তাইলে এখন রেস্ট নাও, নিয়ে তারপর পড়তে বসো। ওকে।